অক্সিজেন সাপোর্ট ছাড়াই আপনি নাকি এভারেস্টে চড়ে গেছেন, সেই ব্যাপারটা কি আমাদের একটু ডিটেলসে বলুন। সে তো সাংঘাতিক, বেঁচে ফিরবো ভাবিনি। মানে এভারেস্টের ওপরে যখন ভারতের ফ্ল্যাগটা লাগালেন সেই অনুভূতিটা। জুতো পরে প্রচন্ড ভারী হয়, ক্লাইম্বিং বুট, তার মধ্যে তো আবার লোহার কাঁটা লাগায়, ওই ভারী নিয়ে উঠতে হয়, দুটো পায়ে বিশাল ভারী ভারী, তারপর তো পিঠে ভারী ব্যাগ, জ্যাকেট পরি ওই ঠান্ডায় তো বুঝতে পারেন 5-6টা লেয়ারের জ্যাকেট, সে বডিতে বিশাল ভারী হয়ে যায়, সব নিয়ে আমাদের ওঠা। হিমালয়ের কাছে তো আমরা তো একবার ক্ষুদ্র, একটা বিন্দুরও কয়েক লক্ষ ভাগের এক ভাগ, এত ক্ষুদ্র আমরা। এবার আমি তো ভারত থেকে মানে আমি গুটিসুটি মেরে তাঁবুর এক কোণে বসে আছি, যে ওরা তো সব বিশাল বড় বড় পর্বতারোহী। মানে পর্বতারোহণের নিয়ম হচ্ছে যেখান থেকে অক্সিজেনটা ব্যবহার শুরু করবেন, নামার সময়ও সেই অবধিই ব্যবহার করতে হবে। মানে ফার্স্ট বাইট, ঠান্ডায় অক্সিজেন নেই, তাইতে হাতের আঙুল পায়ের আঙুল সমস্ত বাদ চলে গেছে। এবার 2019-এও টাকার সমস্যার জন্য একবার আমাকে সামান্য চূড়ার নিচু থেকে ফেরত আসতে হয়েছিল। তো আবুর ওপরে ওটা দেখতে লাগে কিন্তু পাউডারের মতো পড়ছে, কিন্তু কি হবে তো কয়েক মিনিটের মধ্যে ওটা কংক্রিটের স্ল্যাবের মতো ভারী হয়ে পুরো জমে যায়, যে কারণে বরফের ধসে মানুষ বাঁচে না। ইয়েতি কি আছে? ইয়েতি অন্নপূর্ণা পৃথিবীর 10ম উচ্চতম শৃঙ্গ, কিন্তু এভারেস্টের থেকে অনেক কঠিন, অনেক টেকনিক্যাল। ওখানে পুরো হ্যাঙ্গিং গ্লেসিয়ার, ঝুলন্ত গ্লেসিয়ার, নিজেকে বুঝতে হবে। অনেক খরচা করে যাই ঠিকই, আমি কাঞ্চনজঙ্ঘা একদম সামিটের কাছ থেকে আমি কিন্তু ফেরত চলে এসেছিলাম। আমাদের 16,500 ফুট উচ্চতায় ওখানে নিয়ে যায়, ওখানে ট্রেনিং হয় পুরো বরফের গ্লেসিয়ারে, বরফের দেওয়ালে। নতুন প্রজন্মের, আমাদের প্রজন্মের দেখবেন আর কোনো ছেলে মেয়ে কিন্তু এই অ্যাচিভমেন্ট করতে পারেনি, কারণ তাদেরকে উঠতে দেয়া হয়নি। পর্বতারোহণেই বলছি, এই যে অসম্ভবকে যে সম্ভব করার মানসিকতা, এটা তো তৈরি হচ্ছে। নমস্কার, ওয়েলকাম টু সেলিব্রেটিং হার স্টোরি। আমাদের আজকে যিনি গেস্ট, তাকে খুব সহজেই প্রাইড অফ দ্য নেশন বলা যায়, কিন্তু সেই স্বীকৃতি তিনি পাননি। চলুন তার মুখ থেকেই শুনবো তার গল্প। আর একটা কথা বলি, তিনি প্রথম ভারতীয় যিনি মাউন্ট এভারেস্ট বিনা অক্সিজেনে দখল করেছিলেন। তবে চলুন শুনি পিয়ালি বসাকের মুখ থেকে তার গল্প। নমস্কার পিয়ালি, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আজকে তো মানে একদম সেই গল্প যেগুলো পড়ে বড় হয়েছি সেগুলো চোখের সামনে শুনবো, সেসব ঘটনা। সবার আগে আমাকে বলুন, আপনি একজন প্রাইমারি টিচার, রাইট? তো টিচিং থেকে সাধারণত আমাদের পশ্চিমবাংলা কেন ইন্ডিয়াতে এই প্রফেশনটা যে আপনার মাউন্টেনিয়ারিং বা স্কিইং এগুলো খুব একটা, তো কারণ আমরা তো একটা ট্রপিক্যাল কান্ট্রি, তো খুব একটা তো এগুলো হয় না। তো আপনার মাথায় এই ভূতটা চাপলো কি করে? এমনিতে আমাকে ছোটবেলা থেকেই মানে পড়ার বইয়ের পাশাপাশি মা বাবা আরও বাইরের বই, নানা ধরনের বই পড়াতেন। তো সেই রকম বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী মনীষীদের বই এবং আরও অনেক রকম বই। তো সেই পড়াতে পড়াতে আমার যখন আর কি 5 বছর বয়স, তখন থেকে উঁচু ক্লাসের বই পড়াতেন। তো তখনই তেনজিং নোরগে শেরপার এডমন্ড হিলারির এভারেস্ট বিজয় বলে গল্পটা পড়িয়েছিলেন। আচ্ছা। তো সেইটাই ওই যে বর্ণনা, যে কিভাবে সমস্ত বাধা বিপদ পেরিয়ে ওনারা চূড়ায় পৌঁছচ্ছেন, কত রকম বিপদ আসছে, হ্যাঁ, সেইগুলো মানে আমার মনে খুব দাগ কাটে। এবং তখন থেকেই মনে হচ্ছে যেন ওদের সাথে সাথে আমিও আরোহণ করছি এভারেস্টে, এরকম মানে আমার যেন পুরো ওর ভেতরে ঢুকে গেছি। তো ওইটাই মানে তখন মনে হয় যে পাহাড় ছাড়া আমি বাঁচবই না, হিমালয় ছাড়া, এভারেস্ট ছাড়া আমি বাঁচবই না, আমাকে যেতেই হবে। তো সেই বায়না শুরু, সেই থেকে প্রথমে তীর্থযাত্রাগুলো যাওয়া শুরু করলাম, কেদার, গঙ্গোত্রী, গোমুখ, কাশ্মীরে অমরনাথ, তারপর জম্মুতে বৈষ্ণোদেবী, রোটাং পাস, সান্দাকফু ফালুট। এই 5-6 বছর বয়স থেকেই আমি সমস্ত এই ট্রেকিংগুলোতে যেতাম এবং দৌড়ে দৌড়ে যেতাম। মা বাবার সঙ্গী? তখন মা বাবার সাথেই। তারপরে তো 8-9 বছর বয়স থেকে রক ক্লাইম্বিং এর ট্রেনিং নেওয়া শুরু করেছি। রক ক্লাইম্বিং এর ট্রেনিং এগুলো হয় বাঁকুড়া, পুরুলিয়ায় যে পাহাড়গুলো আছে না, তিলাবনি, বেরো, জয়চণ্ডী, শুশুনিয়া, ওই সমস্ত, গজাবুরু, ওখানে ট্রেনিং হয় রক ক্লাইম্বিং। হ্যাঁ, ওখানে টেকনিক, ওগুলো ছোট ছোট পাহাড়, কিন্তু ওইখানে এই যে দড়ি কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে রক পিটন বা অ্যাঙ্কার কিভাবে করতে হয়, সেফটি কিভাবে ইউজ, আরও যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে
ওগুলো সব ওখানে শেখানো হয়। কারণ পাহাড়ে তো স্টেপ বাই স্টেপ, বড় জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে গেলে তো কেউ বাঁচাতে পারবে না। তো ছোট জায়গায় সেগুলো প্র্যাকটিস করে করে তারপর ধাপে ধাপে উচ্চতা বাড়াতে হয় আর কি। তারপরে আপনি শিখলেন বাঁকুড়া পুরুলিয়ায়, তারপরে নেক্সট স্টেপ হচ্ছে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। ওখানে হচ্ছে এই অভিযানের ট্রেনিংগুলো দেয়া হয়, যেটা কিন্তু আমি 5 বছর বয়সেই জেনে গিয়েছিলাম, কারণ বিশ্বলয় বইতে ওটা লেখাই আছে। হ্যাঁ, এখনো তো পড়ানো হয়, বাচ্চারা তো, আমার মা বাবাও পড়েছে, ওনাদের সময়তেও ছিল, এখনো পড়ছে বাচ্চারা। তো ওখানেই লেখা আছে যে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে ছেলে মেয়েদের করানো হয় ট্রেনিং। এবার হয়তো আমার যেহেতু ছোট থেকে জানি না, ওটা একটা মনে দাগ কেটে লেগে গিয়েছিল, এবং বারে বারে যখনই আমি বই নিয়ে বসতাম আমি ওই একটা চ্যাপ্টারই খুলে বারে বারে পড়তে থাকতাম। সেই থেকে স্বপ্ন যে HMI থেকে আমি ট্রেনিং করব, এবং ওটা তো তেনজিং নোরগে শেরপা উনিই তৈরি করেছিলেন 1953 সালে, ওনারা যখন এভারেস্ট আরোহণ করে এলেন। তারপরে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার ওনাদের সহযোগিতায় তৈরি হয়। এবার ওইটা নিয়ে যায় আমাদের 16,500 ফুট উচ্চতায়, ওখানে নিয়ে যায়, ওখানে ট্রেনিং হয় পুরো বরফের গ্লেসিয়ারে, বরফের দেওয়ালে। তারপরে না, আমার একদমই, আমার যেন ওটা আরো বেশি নিজের লাগতো, মনে হতো যেন আমি মানে ওটাই সমতলের থেকে আমি ওখানে গিয়ে বেশি সুস্থ থাকতাম। মা বাবা ভয় পায়নি? না, মা বাবাও যেহেতু ছোটবেলা থেকে যাচ্ছি পাহাড়ে, মা বাবার সাথে গেছে, এবং আমি বারে বারে বলতামও যে আমি সমতলের থেকে ওখানে গেলে বেশি ভালো থাকি, যে কারণে মা বাবা অতটা ভয় পেত না। কোনোদিন তো আমি অসুস্থ হওয়া তো দূর, মানে আরও ভালো হয়ে যেতাম, চেহারা টেহারা, অন্যদের ওজন কমে যায়, আমার আবার ওজন বেড়ে যেত, চেহারা টেহারা ভালো হয়ে যেত পাহাড়ে অত উঁচুতে থাকলে। অন্যরা খেতে পারতো না, আমি আবার অনেক বেশি বেশি খেতাম। এবং HMI-এর যে স্যাররা, আমাদের তো কোর্স ডিরেক্টর কুসাং শেরপা স্যার ছিলেন, সাঙ্গে শেরপা স্যার ছিলেন, ওনারা হচ্ছেন পৃথিবী বিখ্যাত পর্বতারোহী, কিন্তু অতটাও নাম করতে পারেন না বিদেশিদের মতো। কারণ হচ্ছে এই যে সাম্রাজ্যবাদী একটা ব্যাপার আছে না, মানে ব্রিটিশরা, আমেরিকানরা, তারা যতটা নিজেদের প্রচার করে নিতে পারে বা নাম করে নিতে পারে, আমাদের দেশে খুব ভালো দক্ষ পর্বতার, তাদের থেকে হয়তো আমাদের দেশের পর্বতারোহী ওনারা অনেক বেশি ভালো, কুসাং শেরপা, সাঙ্গে শেরপা স্যার, কিন্তু ওনাদের নামটা সেইভাবে পৃথিবীতে ছড়ায়নি। যেমন রাধানাথ সিকদার, প্রথম এভারেস্টের উচ্চতা মাপেন রাধানাথ সিকদার, আমাদের পশ্চিমবাংলার, কলকাতার বাঙালি একজন, এটা তো সারা পৃথিবীতে কত গর্বের, কিন্তু উনি সেটা করেছিলেন ব্রিটিশ আমলে। তো ওনার ওপর অত্যাচারও করা হয়েছিল রাধানাথ সিকদারের ওপর, হ্যাঁ, এবং ওনাকে সেই স্বীকৃতিও দেওয়া হয়নি। পরে ওনার টিচার্স, তিনিও ব্রিটিশই ছিলেন, কিন্তু ম্যাথামেটিক্সের টিচার, উনি তো ম্যাথামেটিক্সে পড়তেন, তো উনি লিখে গিয়েছিলেন, পরে সেইটা মানে আবিষ্কার করা যায় যে ওটা লেখা ছিল রাধানাথ সিকদার প্রথম এভারেস্টের উচ্চতা মাপেন। তারপরে সারা পৃথিবী জানতে পারে, তার আগে অবধি অন্য যারা সেই সময় শাসক ছিল ব্রিটিশ, তারা ওটাকে চেপে দিয়েছিল, যে কারণে জর্জ এভারেস্টের নামে এভারেস্টের নামকরণ হয়, এরকমভাবে তো চেপে দেওয়া হয়। তো যাই হোক, সেই HMI, এবং আমি HMI থেকে এভারেস্ট অভিযানের জন্য সিলেক্টেড হয়ে গিয়েছিলাম, এবং সরকারি মানে এভারেস্ট অভিযান 2010-এ, হ্যাঁ, কিন্তু তারপর হলো না অভিযানটা, সরকারও বদলে গেল, হয়নি। কিন্তু আমি বাঙালিদের মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে আমি প্রথম, বা সারা ভারতেই বলা যায়, না সারা ভারতে না, পশ্চিমবাংলা বাঙালিদের মধ্যে আমি প্রথম যে সরকারিভাবে আমি এভারেস্ট অভিযানের জন্য সিলেক্ট হয়েছি। এটা তো আপনার গর্বের কথা। এবারে এই গর্বের যে, এটা তো আপনিও আমাদের গর্ব যে আপনি প্রথম যে এই অক্সিজেন সাপোর্ট ছাড়াই আপনি নাকি এভারেস্টে চড়ে গেছেন, সেই ব্যাপারটা কি আমাদের একটু ডিটেলসে বলুন। হ্যাঁ, এবার আমি যেহেতু ছোটবেলা থেকে এইগুলো করছি, আমি দেখতাম যে মানে উপরে গেলে আমার কোনো শ্বাসকষ্ট হয় না, এবং আরও বেশি অন্যরা ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে, দুর্বল হয়ে যাচ্ছে, আমি বেশি মানে আরও স্ট্রং হয়ে যাচ্ছি, শেরপাদের মতো সমান স্পিডে সমান দক্ষতায় ক্লাইম্ব করতে পারছি। তো এইরকম করে করে, তার আগে অক্সিজেন ছাড়া অতটা সহজ নয়, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক তুষার ঝড়ে পড়েছি, অনেক বিপদেও পড়েছি। তার আগে মানাসলুতে 2018-তে আমার অক্সিজেন সিলিন্ডারের টাকা দিয়েছি, কিন্তু সিলিন্ডারে অক্সিজেন ছিল না। বাপরে, এরকম হয় কিছু কিছু, মানে পাহাড়ি মানুষরা তো আমরা জানো খুবই ভালো হয়, সৎ হয়, বেশিরভাগই তাই আছে, কিন্তু আমার যেহেতু ফান্ডের সমস্যা হয়ে যায়, তো এরকম নানা রকম একটু দুর্নীতির মুখে আমাকে পড়তে, তাও টাকা আমি দিয়েছি, কিন্তু ওই সিলিন্ডার দেবো বলে কিন্তু অক্সিজেন ঠিক মতো ছিল না। তখন কি হয় যে দেখছি মাস্ক লাগিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারছি না,
এবার মাস্ক খুলে খুলে আমি সাবমিট করে নিয়েছি, যেটা অন্য কেউ হলে কিন্তু পারতো না। অনেকেই অক্সিজেন নিয়েই কত কি করে পারলেন? আপনি কি প্রাণায়াম করেন? এমনিতে তো আমি 5 বছর বয়স থেকে যোগাসন করছি। হ্যাঁ। তারপর বললাম না, ওই যে ছোটবেলায় যখন তীর্থযাত্রা হিমালয়ের ওই উচ্চতায় যেতাম, ওগুলো তো অনেক উঁচু, অক্সিজেন নেই, হাই অল্টিটিউড। আমি তখন খাড়াই বেয়ে দৌড়ে দৌড়ে যেতাম, এবং আমি নিজে তো একটা ভারী ব্যাগ নিতামই। আর ওই যে বইতে পড়েছি তেনজিং নরগে শেরপা বা শেরপারা ভারী ভারী পিঠে ব্যাগ নিয়ে বোঝা নিয়ে ওঠে, তা আমার তো স্বপ্ন তেনজিং নরগে শেরপার মতো হব। এবার ওই মা বাবার থেকেও ব্যাগ কেড়ে নিয়ে নিতাম, নিয়ে আমি সবার ব্যাগ আমি নেবো, নিয়ে আবার দৌড়ে দৌড়ে যেতাম। এবার মা বাবা পিছিয়ে পড়তো, তখন মা বাবাকে খুঁজতে আসার জন্য আবার পিছন দিকে ব্যাক করতাম, মা বাবাকে পেয়ে গেলে আবার দৌড়তাম। তাহলে এক এক দিনে যে 14-15 কিলোমিটার ওগুলোতে থাকে তো ট্রেকিং, হিমালয়ের যে ট্রেকিংগুলো, তা আমি সেখানে তো 2-3 গুণ করে ওই রকম বারে বারে দৌড়ে নিতাম। তারপর আশেপাশে যে খাড়াই পাথরের দেওয়াল, সেইগুলো বেয়ে বেয়ে উঠে যেতাম। এবার হয়তো এমন হয়েছে যে ছোটোবেলা থেকে এইটা ভালোবেসে করছি, তো আমি তো প্রচুর হাঁপাতাম, তো ওগুলো কতটা হাঁপিয়ে যাবোই, আবার জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। ওইটা করতে করতে আমার নিজে থেকে হৃৎপিণ্ড ফুসফুস হয়তো ছোটোবেলা থেকে তৈরি হয়ে গেছে। আমি তো 5 বছর থেকে, এত কম বয়স থেকে তো কেউ না। আমাদের এখানে সারা ভারতেই যত এভারেস্ট জয়ী দেখবেন বা যা পশ্চিমবাংলার বাঙালিরা দেখবেন, সবাই কলেজ লেভেলে গিয়ে ওই একটা ট্রেকিংয়ে গিয়েছিল, ঘুরতে গিয়ে ভালো লেগে গেছে, কলেজের পর থেকে সবাই স্টার্ট করেছে। কিন্তু আমি তো একদম 5 বছর বয়স থেকে স্টার্ট করেছি। এইবারে কি হলো, যে কারণে মানাসলুতে যখন ওই অক্সিজেন আমার কাজ করছে না, আমার কিন্তু কোনো সমস্যা হলো না, আমি ওইভাবেই সাবমিটটা করে নিলাম। এবং ওখানে তো বিদেশিরা প্রচুর আছে। মানাসলু হচ্ছে পৃথিবীর 8ম উচ্চতম শৃঙ্গ, 8th হাইয়েস্ট পিক, মানে এভারেস্টের কাছাকাছি, সামান্য কম উচ্চতা, সেইরকম জায়গা। ওখানেও অনেক পর্বতারোহী মারা যায়। তো ওইখানে ওই যারা বিদেশিরা এসেছিল, একজন স্পেনের ছিলেন সেরজি মিঙ্গোটে স্যার বলেন, উনি এবার অক্সিমিটারে সবার অক্সিজেন স্যাচুরেশন মাপছেন। এবার আমি তো ভারত থেকে মানে আমি গুটিসুটি মেরে তাঁবুর এক কোণে বসে আছি, যে ওরা তো সব বিশাল বড় বড় পর্বতারোহী, মানে পোল্যান্ডের এসছে, রাশিয়া, স্পেন, ব্রাজিল, আমেরিকা, হ্যাঁ, সব বড় বড় সব পর্বতারোহীরা এসছে। তার মাঝখানে তো আমি এক কোণায়। এইবারে উনি সবারটা মাপছেন অক্সিমিটার দিয়ে। তখন তো আমরা তো অক্সিমিটারটা জানতামই না, করোনার পরে জেনেছি, আর এটা 2018 সালে। এবারে উনি আমাকে বলছেন যে তোমারটা মেপে দেবো। ওনারাও ওই সাউথ আমেরিকান, তো ওনারাও ভালো ইংলিশ পায় না, ভাঙা ভাঙা ইংলিশ। আমি বলছি ঠিক আছে মেপে দিন। এবারে মেপেছে, তখন দেখছে যে আমার ওখানে 95-96 অক্সিজেন স্যাচুরেশন আসছে। অন্যদের যেখানে 60-70-এ নেমে গেছে অক্সিজেন স্যাচুরেশন, আমার ওই রকম আসছে। এবার উনি ভাবছেন যে অক্সিমিটার বোধহয় খারাপ হয়ে গেছে। উনি আবার 2বার করে সবারটা মাপছেন, দেখছে যে না, সবার একই রিডিং, ওদের ওরকম কম আসছে আর আমার ওরকমই 95-96 আসছে। বলছে যে এইটা তো অসম্ভব ব্যাপার, এইটা তো সি লেভেলে এই স্যাচুরেশন থাকে, এই এত হাইটে এরকম স্যাচুরেশন কিভাবে হচ্ছে। তখন উনি বললেন যে তোমার যা স্যাচুরেশন, মানে চাইলে এভারেস্ট অক্সিজেন ছাড়া করতে পারবে। এই সব ঘটনার পরে আমি দেখলাম যে আমি মেন আসলে টাকাটা, এবার টাকাও দিচ্ছি অথচ আমাকে অক্সিজেন দিচ্ছে না। তার আরও কি যেটা বিপদ, যদি সিলিন্ডারে অক্সিজেন কম থাকে, আমি প্রথমে অক্সিজেন নিয়ে আরোহণ শুরু করলাম, এইবার যদি মাঝপথে অক্সিজেন ফুরিয়ে যায় বা নামবার সময় অক্সিজেন ফুরিয়ে যায়, তাহলে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, নামবার সময় অক্সিজেন লাগে? নামবার সময় মানে ওই উচ্চতা অবধি তো লাগবে, তারপরে ধরুন 6000 মিটারের নিচে চলে এলেন, তখন আর নয় লাগলো না। কিন্তু মানে এটার পর্বতারোহণের নিয়ম হচ্ছে, যেখান থেকে অক্সিজেনটা ব্যবহার শুরু করবেন, নামার সময়ও সেই অবধিই ব্যবহার করতে হবে। কারণ বডি সেইখানে আর অ্যাডজাস্ট হচ্ছে না। যেখান থেকে অক্সিজেন ব্যবহার শুরু করে দিলেন, মানে বুঝতে পেরেছি, অ্যাক্লিমাটাইজেশন আর হবে না ওখানটা। আর 8000 মিটার মানে তো 26000 ফুট। তো ওই 26000 ফুটে কিন্তু এইটাও একটা ব্যাপার, টেকনিক্যালি ব্যাপার। যারা সবাই অক্সিজেন ব্যবহার করে যায়, অক্সিজেন ব্যবহার করে নেওয়া মানে কিন্তু সে উঠছে হয়তো 29-30,000 ফুটে, কিন্তু আসলে সে সেই উচ্চতায় পৌঁছচ্ছে, কিন্তু তার বডি মানে অক্সিজেন ব্যবহার করা মানে তাকে সে 20-21,000 ফুটেই বডি যে পরিস্থিতিতে রাখার কথা, বডিটা সেই পরিস্থিতিতেই রাখছে যারা অক্সিজেন ব্যবহার করছে। কিন্তু অক্সিজেন ছাড়া মানে আমার শরীর সত্যি করেই 29,000 ফুটে আমি পৌঁছচ্ছি, কারণ আমি তো অক্সিজেন ছাড়া যাচ্ছি, আমার নিজের শরীর পুরো ওই উচ্চতার সাথে কিন্তু অ্যাডজাস্ট করছে।
এটা তো তাহলে একটা অদ্ভুত সাবজেক্ট বেরিয়ে আসছে আপনার এই হ্যাঁ। পডকাস্ট থেকে, যেটা হচ্ছে তাহলে কি কল্পনা শক্তি, যেটা আপনার ছোটবেলা থেকে এটা নিয়ে এত কল্পনা বা ম্যানিফেস্টেশন করেছেন যে আপনার ব্রেন তো বডিকে অবশ্যই সিগন্যাল দেয়, তো ব্রেন ওভাবেই অ্যাডজাস্ট হয়ে গেছে যে মানে কল্পনা শক্তি কি না করতে পারে, সেটাও তো আপনার কথা শুনে মনে হচ্ছে। কিন্তু এভারেস্টে আরো যেটা হলো, আমাকে এই চূড়ার একটু কাছাকাছি অক্সিজেন নিতে হয়েছিল, যদিও আমার শরীরে কোনো সমস্যা হয়নি, কিন্তু ঘটনা ঘটেছিল যে তুষার ঝড় এসে গিয়েছিল, এই ফান্ডের সমস্যা এবং এইখানে হয়েছে মানে কি বলুন তো, এই যে নতুন প্রজন্মের, আমাদের প্রজন্মের দেখবেন আর কোনো ছেলে মেয়ে কিন্তু এই অ্যাচিভমেন্ট করতে পারেনি, কারণ তাদেরকে উঠতে দেয়া হয়নি। আগের যারা সিনিয়র এভারেস্ট জয়ী আছেন তারা কিন্তু চাননি যে আর নতুন ছেলেমেয়েরা উঠুক, তার জন্য অনেক রেকর্ডটা থাকবে, সমস্ত সুযোগ সুবিধা সব কিছুই ওরা পাবে এই জন্য। এবং এখানে আরও অনেক কিছু, আমাকে তো আটকাতে পারেনি বলে আমার ওপর ওদের বিশাল রাগ, এবং আমার তো দেখছেন কোনো ফসবাইটে হাত পায়ের আঙুলও কাটা যায়নি বা কোনো দিন অসুস্থ অ্যাক্সিডেন্ট কিছু ঘটেনি। কিন্তু ওনারা ওই পর্বতারোহণের যে কমিটিটা রাজ্য সরকার তৈরি করেছিল সেই কমিটিতে ওরা ছিল, কিন্তু আমাকে যোগ্যতা সত্ত্বেও আমাকে কিন্তু ওই কমিটিতে ঢোকায়নি, ওখানে নানা রকম দুর্নীতি হতো। তো ওনারা কি করলেন, নতুন ছেলে যাতে না উঠতে পারে, একটা অভিযান হলো 2018-তে শ্রীকৈলাস অভিযান, রাজ্য সরকার থেকে অভিযান হয়, আমিও সিলেক্টেড হয়েছি, অভিযান করেছি, কেন্দ্রীয় সরকারেরও ওরকম অভিযান হয় ওখানে কিন্তু কোনো খরচা লাগে না, সরকার থেকে সমস্তটাই দেয়, অভিযানের সব খরচা, থাকা খাওয়া সবই দেয়, ইন্স্যুরেন্স। তো ওই ছেলেগুলোকে ওই কমিটি তো সিলেক্ট করলো, যারা আমাদের পশ্চিমবাংলার এভারেস্ট জয়ী যারা, তারা সিলেক্ট করে সমস্ত ইকুইপমেন্ট ওই থেকে দেওয়া হয়েছিল, কমিটির যে ওখান থেকে ইকুইপমেন্ট আর ইন্স্যুরেন্সও ওরা করে দিয়েছিল, আর একদম খারাপ নিম্নমানের ইকুইপমেন্ট দিয়েছিল ওই যারা গিয়েছিল ছেলেগুলোর জানিয়েছিল। এবং তার ফলে কি হলো, ওখানে ফ্রস্ট বাইট, ঠান্ডায় অক্সিজেন নেই, তাইতে হাতের আঙুল পায়ের আঙুল সমস্ত বাদ চলে গেছে, মানে যে হাতের শুধু তালুটা আছে, এই গোড়া থেকে সমস্ত আঙুল বাদ, সমস্ত হাতের এবং পায়ে। তাহলে কম বয়সী সব ছেলে সারা জীবন পড়ে রয়েছে, পাহাড়ে ওঠা তো বন্ধ হয়েই গেল, কোনো কাজ করেও তো খেতে পাচ্ছে না তারা ঠিক মতো, তাহলে তার জীবন। এবং ওই যে ইন্স্যুরেন্সের টাকার একটা পয়সাও পায়নি, ঠিক আছে, ওই কমিটির কিছু দেয়নি টাকা, এবং ওনাদের চিকিৎসা এই যে এরকমভাবে সব হাত কাটে অপারেশন করতে হলো, হসপিটালে ভর্তি ছিল, ওষুধপত্র, তারও একটা পয়সা কিছু দেয়নি চিকিৎসার খরচ। এবং কি হলো, তাহলে তারা যে সারা পশ্চিমবঙ্গ থেকে সিলেক্টেড হয়েছিল, মানে তারা যথেষ্ট দক্ষ পর্বতারোহী বলেই সিলেকশন পেয়েছিল, সবাই তো পায় না সিলেকশন। এবং তারা তাহলে ভবিষ্যতে অনেক বড় পর্বতারোহী হতে পারতো পশ্চিমবাংলা থেকে, কিন্তু তাদের লাইফটা ওই রকমভাবে শেষ করে দেওয়া হলো যাতে নতুন প্রজন্মের কেউ আর এগোতে না পারে। একমাত্র আমাকে ওই যে বললাম, সমতলের থেকে গিয়ে আমি ওপরে বেশি স্ট্রং হয়ে যাই, যে কারণে প্রচুর তুষার ঝড়ের মুখোমুখি আমায় হতে হয়েছে। একটা গল্প বলুন আমাদের তুষার ঝড়ের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ওইটা বলে এবার এভারেস্টেরটাও বলবো কি হলো। 2013-তে আমি সিলেক্টেড হয়েছিলাম ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, IMF, ওটা হচ্ছে আমাদের দেশের অ্যাপেক্স বডি, সবচেয়ে উঁচু যেটা আমাদের দেশে, ওরা সব সিলেকশন করে সরকারি, এবং এইগুলো আমাদের মাউন্টেনিয়ারিং এর পুরোটাই ইন্ডিয়ান আর্মির অধীনে, ওরাই সব সিলেকশন করে, ওরাই ট্রেনিং দেয় সব কিছু। তো ওরা সারা দেশ থেকে সেরা সেরা পর্বতারোহী সিলেকশন করে IMF। তো আমি পশ্চিমবাংলা থেকে আমি একমাত্র সিলেকশন পেয়েছিলাম। এবার আমরা অভিযানে গেছি ভাগীরথী 2। এবার সেখানে সেই যে উত্তরাখণ্ডে ক্লাউড বাস্ট হলো না, কেদারের মন্দির একটুর জন্য বেঁচে গেল, বিশাল তো ভাইরাল হয়েছিল, সেই ক্লাউড বাস্টের সময় আমরা ছিলাম ওই যে গোমুখ, যেখান থেকে গঙ্গার উৎপত্তি, গোমুখ ওই গ্লেসিয়ার পেরিয়ে নন্দনবন বলে জায়গা আছে, ওই গঙ্গোত্রী গ্লেসিয়ার পেরিয়ে নন্দনবন পেরিয়ে ওই ভাগীরথী 2 শৃঙ্গটা, সবচেয়ে উঁচু যে শৃঙ্গটা ওই গোমুখের ওইখান থেকে দেখা যাচ্ছে, বা গঙ্গোত্রী থেকেও দেখা যাবে। যারা অ্যাভালাঞ্চ না, ওই যে ক্লাউড বাস্টটা যেটা হলো, সেই ক্লাউড বাস্ট মানে মেঘ ফাটা, যে বৃষ্টিটা হলো, তার আমাদের ওপরে তো তুষার ঝড়, ওপরে তো বৃষ্টি হয় না, ওপরে সব বরফ, সেই মেঘটার মধ্যে আমরা ছিলাম, যে মেঘটা বাস্ট করেছিল, যে মেঘটা ফেটেছিল, সেই মেঘের ভেতরে আমরা। তারপর কি হলো, সে তো সাংঘাতিক, বেঁচে ফিরবো ভাবিনি, মানে তখন আমরা আবার এইরকম একটা খাড়াই পাথরের দেওয়াল বেয়ে আরোহণ করছি, এবং আমরা ওখানে কোনো দড়ি লাগাতে পারিনি, ভাবুন, মানে ওখানে ইয়েটা হচ্ছে শুধু পাথরের ওপর পাথর সাজানো, মানে ওপরে তো কোনো মাটি হয় না, গাছপালা হয় না,
ওটা প্রায় আমরা তখন 20-21 হাজার ফুটের কাছাকাছি। ওখানে গাছপালা কিছু নেই, যে কারণে একটা পাথর আর একটা পাথর উপর একদম ব্যালেন্সে রয়েছে। আর এক একটা পাথর এই ঘরের সমান, কোনোটাই বিল্ডিং এর সমান, এত বড় বড় পাথর হয়, বুঝেছেন? হিমালয়ের কাছে তো আমরা তো একবার ক্ষুদ্র, একটা বিন্দুরও কয়েক লক্ষ ভাগের এক ভাগ, এত ক্ষুদ্র আমরা। তো ওইরকম বিশাল বিশাল পাথর, সেইগুলো বেয়ে বেয়ে আমরা উঠছি এবং পাটা রেখেছি, পায়ের আঙুলটা, যে আঙুলের সামনের ডগাটা, জুতোটা ক্লাইম্বিং বুট পরে আছি, তার মানে সামনের ডগাটুকু কয়েক মিলিমিটার জাস্ট পাথরে আমরা টাচ করাই, আর হাতে করে আঙুল দিয়ে শুধু কয়েক মিলিমিটার আমরা পাথরটা ধরতে পারি, ঠিক আছে? এবার ওইখানে ওই ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড, ব্যাগ ভারী, সমস্ত কিছু, খাওয়া দাওয়া সেইভাবে হচ্ছে না, এরকম অবস্থা। এবার পাথরগুলো যেহেতু পুরো অ্যাঙ্কার লাগানোর কোনো জায়গা নেই, মানে রক পিটন লাগাবো, সেটা তো একটা স্টেবল পাথর হলে তবে লাগানো যাবে, ওরকম ব্যালেন্সে তো পুরো নড়ছে, ওখানে কোনো লাগানোর জায়গা নেই। তো সেই ভেবে যখন উঠছি, ওই তুষার ঝড়ের দমকা এবার ঝাপটা আসে, আর পুরো অন্ধকার হয়ে গেল, দিনের বেলাতে রাত্রির মতো অন্ধকার হয়ে গেল, কালো পুরো মেঘ এসে গেল। আর হঠাৎ করে যে ওই ধাক্কাটা আসছে তুষার ঝড়ের, এবার ওখানে গেছে এভারেস্টের তুষার ঝড়টা যেমন কন্টিনিউ প্রচণ্ড বেগে হচ্ছিল, তুষার ঝড় রেড অ্যালার্ট জারি হয়েছিল, বেগ অনেক বেশি ছিল, কিন্তু কন্টিনিউ একই বেগে ঝড়টা চলছিল, যে কারণ কি আমরা একটু এভারেস্টে অ্যাডজাস্ট করে, অনেক বিপদ হয়েছিল কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছিলাম কিছুটা হলেও। আর ভাগীরথী টুতে যেটা হচ্ছিল, হঠাৎ হঠাৎ করে ইয়েটা আসছে, কোন দিক থেকে ধাক্কাটা আসছে বোঝা যাচ্ছে না। এবার ওই পাথরের যে দেওয়াল বেয়ে উঠছি, পুরো গাটা ঠেসিয়ে রেখেছি একদম বডির সাথে পাথরটা। এবার যদি একটু ফাঁক হয়ে যায়, যদি একটু হাওয়া ঢুকে যায়, পুরো ধাক্কা মেরে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার সেইরকম একটা হলো, এত জোরে একটা ঝড়ের ধাক্কা এসছে, পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। এবার পেছনে হেলে গেছি তো পাথরের দেওয়াল থেকে, পিঠে ভারী ব্যাগ, সেটাও তখন নিচের দিকে টানছে ওই দিকে, আর নিচে পুরো তো হাজার হাজার ফুট নিচে গ্লেসিয়ার, অনেক খাড়াই বেয়ে সেই উঠেছি ঘন্টার পর ঘন্টা, সেইখানে এবার হাজার হাজার ফুট নিচে গ্লেসিয়ার। এবার গিয়ে আর বললাম দড়ি লাগাতে পারিনি, এবার পাথরগুলো তো পুরো বললাম ব্যালেন্সে রয়েছে। এবার যেই পেছন দিকে হেলে গেছে, একটা বিশাল পাথর দেখে ওটাকে ধরেছি, আমি ভাবলাম এত বড় পাথর নিশ্চয়ই আমার ওজন নিয়ে নেবে। এইবার তখন দেখছি যে মানে ওটা সরে এসছে, মানে এক চুল সরে আসছে, আমি বুঝে গেছি, কারণ তখন তো পুরো তীক্ষ্ণ নজর রাখছি না পাথরটা সরছে কি সরছে না। এবার তার ওপরে যে পাথরগুলো, সেগুলোও দেখছি নড়ে উঠেছে। এই যে এত কিছু বলছেন, এটা কিন্তু এক পলকেরও কয়েকশো ভাগের এক ভাগ টাইমের মধ্যে ঘটে গেছে পুরো ঘটনাটা। এবার পুরো সমস্ত শক্তি দিয়ে যে নিজেকে সামনে, কিছু ধরতে পারছি না, পুরো পেছনে হেলা দিয়ে পুরো নিয়ে আসছি বডিটা, পুরো মানে মনে হচ্ছে যেন হাজার হাজার কিলোমিটার ধরে দৌড়চ্ছি, এত হাঁপিয়ে গেছি, মানে পুরো বুক ধরাস ধরাস করে, হৃৎপিণ্ড মানে বাইরে বেরিয়ে এসেছি, এত হাঁপিয়ে গেছি। ওই মুহূর্তের মধ্যে পুরো শক্তিটা আমাকে ব্যবহার করতে হচ্ছে, ওইতে বেঁচে গেলাম এক মুহূর্তের মধ্যে, নাহলে আমিও পড়তাম, ওপরের পাথরও পড়তো, মানে পাউডার পেস্ট হয়ে যেতাম, কিছু আর খুঁজে পাওয়া যেত না। আর ওখানে তো মেঘটা ফেটেছে, মানে বুঝতে পারছেন তো, ওখানে পুরো যে ওই বিদ্যুতের ঝলকানি যে আমরা আকাশে দেখি, ওইটা আমাদের চারপাশে হচ্ছে, মানে আমরা যেখানে রয়েছি এখান থেকেই 4-5 ফুট দূরত্বের মধ্যে দেখছি যে ওই বিদ্যুতে কালো ঘন অন্ধকার মেঘ, আর তার মধ্যে বিদ্যুতের ঝলকানি, মানে কোথায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন। এইবারে বিদ্যুতের গর্জনে তো পাহাড়টা পুরো কাঁপছে, হিমালয়টা ওরকমই কাঁপছে। এবার এত কয়েক ঘন্টার মধ্যে এত পরিমাণ তুষারপাত হয়েছে, ওখানে একটা পিকের নামই আছে অ্যাভালাঞ্চ পিক, সবসময় অ্যাভালাঞ্চ মানে বরফের ধস নামতে থাকে, ওটার একটা অ্যাভালাঞ্চ, বরফের ধসের গর্জন শুনেছেন কি? আপনিও তো যান, বরফের ধসের একটা বিকট গর্জন। না না, আমি অ্যাভালাঞ্চ শুনিনি, গল্প বইতে পড়েছি। আর আশেপাশের যত চূড়া ওইখানে আছে, তখন তো সব চূড়াগুলো থেকে অ্যাভালাঞ্চ, বরফের ধস এবং পাথরের ধস নামতে শুরু করেছে। তার বিকট গর্জন, ওই মেঘের গর্জন আর ধস নাবার গর্জনে সে বিভৎস, মানে মনে হচ্ছে যেন পৃথিবীটাই বোধহয় ধ্বংস হয়ে যাবে, মানে এইরকম। আর আমরা যে দাঁড়িয়ে আছি পুরো কাঁপছে পুরো জায়গাটা, এরকম হচ্ছে। আর ওই ঘটনায় তো ভাগীরথী নদীরও গতিপথই বদলে গিয়েছিল সেইখানে, এবং প্রচুর ওই পাহাড়ি হরিণ পাথর চাপা পড়ে মারা গিয়েছিল, ওই রকম বিশাল বড় বড় পাথরের ধস নেমেছে। তো এইবার কি হয়েছে, এবার আমরা তো তার মধ্যে আবার পলিটিক্সও আছে, মানে বিভিন্ন রাজ্য থেকে এসছে, তো আমি পশ্চিমবঙ্গ থেকে ছিলাম,
আর হিমাচলের একটা মেয়ের ওর আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল ওখানে গিয়ে, কারণ ওই হাই অল্টিচিউডে তো অনেকের মানে সিকনেস হয়ে যায়, হাই অল্টিচিউড সিকনেস হয়ে যায়, বাঁচানো যায় না অনেককে। আমার তো সেই সময় টেনশন হয়ে গেছে, এদিকে বরফ গলিয়ে জল খেতে হয়, তো ওখানে জল তো বলে কিছু নেই, সেই মানে আপনারা ওখানে গিয়ে ওই বরফ গলিয়ে জল খান? হ্যাঁ, ওখানে জল নেই তো, এবং গ্যাসটা সব আমাদের বয়ে নিয়ে যেতে হয়, বাসনপত্র খাবার টাবার সব বয়ে নিয়ে যেতে হয়, শুকনো খাবার নিয়ে যান, শুকনো খাবার রান্না করার জন্য নিয়ে। এইবার ওইটাই তো যে পলিটিক্স হচ্ছে। আর বাকি যারা ছিল, ওই হরিয়ানার ছিল, মেঘালয়ের মেয়েটা ভালো ছিল, লাদাখের মেয়েটাও ভালো ছিল, আর ওই সিকিমের মেয়েটাও খুবই ওই রকম করছে। হ্যাঁ, পলিটিক্সটাই মানে নোংরা পলিটিক্সটাই, মানে একে নিচু করব, ওকে নিচু করব, একে আটকাবো, ওকে আটকাবো, এইসব চলছে। তার মধ্যে ওই একে অবস্থা প্রকৃতির, তার মধ্যে মৃত্যুর মুখে। মানে আগে থেকে লিডার ম্যাডাম ছিলেন নিচে, এবার লিডার ম্যাডাম যতক্ষণ সামনে আছেন যেন খুব ভালো এরম দেখাচ্ছে, আর যেই লিডার ম্যাডাম আড়াল হয়ে গেছে, ভারী ভারী জিনিসপত্র আমাকে চাপিয়ে দিচ্ছে, নিজেরা নেবে না, আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, খাবার দাবার সব দখল করে নিয়েছে, কিছু আমাকে খেতে দেবে না, এরকম সব চলছে। হ্যাঁ, আর ওই সিকিমেরও ছিল, আর হরিয়ানার আর একটা মেয়ে ছিল, ওরা মিলে করছে। আর এদিকে একে আমি একা সামলাচ্ছি, মাথার যন্ত্রণা, এদিকে এত পরিমাণ তুষার ঝড় চলছে, তাঁবুর ওপরে ওটা দেখতে লাগে কিন্তু পাউডারের মতো পড়ছে, কিন্তু কী হবে তো কয়েক মিনিটের মধ্যে ওটা কংক্রিটের স্ল্যাবের মতো ভারী হয়ে পুরো জমে যায়, যে কারণে বরফের ধসে মানুষ বাঁচে না। ওখানে কোনো পুরো কংক্রিট স্ল্যাব যেমন হয়ে যায়, ওই রকম পুরো জমাট বেঁধে যায়। তো সেই আমি সরাতে পারছি না, মানে তাঁবুর ওপরটা এমন ভারী হয়ে গেছে, হাতে করে সরানো যাচ্ছে না, হাত পা দুটো হাত, 4টে হাত পাকে ওপরে তাঁবুর মধ্যে ঠেলে পুরো তাঁবুটাকে পরিষ্কার করতে হচ্ছে, না হলে ওই তাঁবু ভেঙে আমরা সব ওই চাপা পড়ে যাব, এরম পড়েছে। এবং কয়েক মিনিটে ক্লাউড বাস্ট মানে তো জিনিসটা বুঝতে পারছেন, ওরম হয়ে যাচ্ছে। এদিকে বরফ গলিয়ে জল করছি, এইরকম খাওয়া দাওয়া নেই। তারপর তো লিডার ম্যাডাম নিচে আসতে বলেন, আবার সেই যে নিচে ওই কালো অন্ধকার মেঘের মধ্যে নিজেদের হাতে এইখানে রাখলে এইখানে দেখা যাচ্ছে না, এতটাই ঘন মেঘ, কোথায় পা রাখছি তো জানি। তারপর বললাম দড়ি টড়ি কিছু লাগাইনি, ওই আবার খাড়াইবে ওই ঝড়ের মধ্যে নামতে শুরু করেছি। তারপর 3-4 দিন খাবার দাবার নেই, কিছু জল খাওয়া নেই, সব তো বরফের 10-12 ফিট বরফের নিচে তখন চাপা পড়ে গেছে আমাদের তাঁবু, সমস্ত খাবার দাবার, বাসনপত্র। ওই করে করে গোমুখে যখন এলাম, তখন আমরা নিজেরা দেখলাম যে ভাগীরথী নদীর গতিপথ বদলে গেছে, আসার সময় যেখান দিয়ে ছিল সেখান দিয়ে আর নেই। আচ্ছা পিয়ালি বলুন, এই যে এত রাত এত দিন আপনি এরকম সব দুর্গম পাহাড়ে চড়েছেন, সেখানে কোনো অ্যানিমাল এক্সপিরিয়েন্স হয়েছে? হ্যাঁ, ওয়াইল্ড লাইফ। হ্যাঁ, ওয়াইল্ড লাইফ আমরা দূর থেকে দেখেছি, যে তুষার চিতা, তুষার ভাল্লুক, তারপর ইয়াক, জংলি ইয়াক, পোষ মানানো ইয়াক কিন্তু নয়, জংলি ইয়াক আরও সাংঘাতিক হয়, বিশাল সাইজও বিশাল বিশাল হয়, সেগুলো দূর থেকে দেখেছি আমরা। এবং তুষার চিতার পায়ের ছাপ আমরা দেখেছি, বা ভাল্লুক চিতার, কিন্তু কোনোদিনও আক্রমণ তারা করেনি। তাহলে আমাকে একটা কথা বলুন, আমি এটা ভীষণভাবে জানতে চাই, ইয়েতি কি আছে? ইয়েতি এখন আর কিন্তু নেই, ওটা মানে ছিল, সেটা থাকতে পারে, কারণ একটা সময় তো ডাইনোসর পৃথিবীতে ছিল, বা ম্যামথ, বিশাল সাইজের যে হাতি, তখন তো সাইজগুলো বড় বড়ই হতো, পাখির সাইজও বিশাল বড়, মাছও। তো সেই সময় তুষার মানব থাকতে পারে, হয়তো তাদের ফসিল পাওয়া যেতে পারে, কিন্তু এখন ওই রকম সাইজের আর কোনো ইয়ে নেই। কিন্তু হিমালয়ান বা নেপালে যে অনেক গল্প থাকে না অ্যাবাউট ইয়েতি, তো সেগুলো কি সবই রূপকথা? না, রূপকথা বলবো না, সেটা আরো কয়েক হাজার বা লক্ষ বছর আগে, যে সময় ম্যামথ বা ওই ধরনের প্রাণীগুলো ছিল, সেই সময় থাকতে পারে, কোনো ইয়ে নয় সেটা, কিন্তু এখন নেই, ওই সাইজের কোনো প্রাণী এখন আর নেই। তো সেইটাই আর কি হয়তো চলে আসছে, বা সেই গুলো থেকে হয়তো মানুষ গল্প বানায়, যে রূপকথার গল্প এখনো হয়তো তার অস্তিত্ব আছে, কিন্তু আগে অস্তিত্ব থাকতেই পারে, কারণ তুষার মানব তো থাকতেই পারে। যখন সেই নিয়ান্ডারথাল মানুষ থেকে হোমোসেপিয়েন্স, হোমো ইরেক্টাস, এরা যখন চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তো তুষার বরফের জায়গায় পাহাড়ের ওপরেও তো কিছু মানুষ সেই সময় সেখানে পৌঁছে গিয়েছিল, আদিম মানুষ যারা, তো সেই সময় তো মানে ওরকম বিশাল আকৃতিরই তো সবাই হতো, সেই কারণে ওরকম বড় বড় তুষার মানব হতেই পারে সেই সময়কার দিনে, কিন্তু এখন নেই সেটা। আচ্ছা বলুন, আপনি এবারে আমাদের আসল গল্পটা, মাউন্ট এভারেস্টের বিনা অক্সিজেনে চড়ার গল্প। হ্যাঁ, এইবারে যখন আমি এভারেস্টে গেলাম, এই যে বললাম এই ফান্ডের সমস্যা, এই যে বললাম যারা আগে এভারেস্ট আরোহণ করেছে তারা তো আমাদের
কোনো গাইড করতোই না, কোনো গাইডেন্স দিত না, বা কোনো সাপোর্ট করা বা যাতে স্পন্সর জোগাড় করা, উল্টে বাধা দিত। অনেকে আমাকে করতে চাইতেন, তারা হয়তো ওনাদের সাথে যোগাযোগ করতেন যেহেতু ওনারা সিনিয়র, নানাভাবে সেখান থেকে আটকে দেয়া হতো। তো যাই হোক, এরকম করে কিন্তু ক্রাউড ফান্ডিং হয়েছে। রোটারি ইন্টারন্যাশনাল কিছু করেছে, আমাদের চন্দননগরের যিনি স্যার রোটারির, উনি যোগাযোগ করে, তারপর যিনি শেখর মেহতা পুরো ওয়ার্ল্ডের যিনি রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ছিল উনি, তারপর ওনারা করেছিলেন সাপোর্ট। কিন্তু ওই যে অভিযানে যাওয়ার আগেই তো আমাকে ওখানে জমা করতে হয় সবাইকেই, মানে পারমিশন নেওয়ার জন্য বা অভিযানের যে সমস্ত খরচ খরচা নেপাল সরকারকে জমা করতে হয়, সেইটা তো হচ্ছে না। কারণ ক্রাউড ফান্ডিংয়ের জন্য হয়তো 2 টাকা 5 টাকা 10 টাকা মানুষ দিচ্ছে, বা হাজারও দিয়েছে, এরকম করে দিচ্ছে, কিন্তু সেটাতে তো টাইম লাগছে। 35 লক্ষ টাকা খরচা ছিল অভিযানটার, এভারেস্ট এবং চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোটসে, দুটো আমি একসাথে করব। তো এবার আমি জমা করতে পারিনি, সেই নিয়ে তো কান্নাকাটি। এজেন্সিও খুব খারাপ ব্যবহার করছে, আটকে দিচ্ছে, বলছে যে পারমিশন ছাড়া আমি যদি চূড়ায় চলে যাই এভারেস্টের শিখরে, তাহলে আমাকে জেল হয়ে যাবে, আমার নেপাল গভর্নমেন্ট জেলে পাঠিয়ে দেবে, তারপর ব্যান করে দেবে, আর কোনো দিনও নেপালে অভিযানে আসতে দেবে না, এই সমস্ত আমাকে হুমকি দিচ্ছে। মানে এটা কতটা একটা টেনশন, মানসিক চাপ। এদিকে বাড়ির দলিল ফলিল সব বন্ধক রেখে সব কিছু নিয়ে এরকমভাবে লোন নিচ্ছি, মানে চারিদিকে এরকম টেনশন চলছে। এই অবস্থায় এবার 2019-এও টাকার সমস্যার জন্য একবার আমাকে সামান্য চূড়ার নিচু থেকে ফেরত আসতে হয়েছিল। তখন আমার মুখে ঘুষি মেরেছিল, পাহাড়ের ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। 2019-এ এইসব ঘটেছে। তো গোয়েন্দা কাহিনী হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেও এক বিশাল ঘটনা। হ্যাঁ, তারপর আমার অক্সিজেন মাস্ক বিক্রি করে দিয়েছিল বিদেশিদের কাছে ব্ল্যাকে। কে বিক্রি করেছিল? শেরপা যে ছিল, সে প্রথম থেকেই আমাকে বাধা দিচ্ছিল যে আমাকে আর কি সামিটে উঠতে দেবে না, মানে লবি আছে, লবি। হ্যাঁ, মানে চায় না যে আমি উঠি সামিটে, এখান থেকে ওই সব লবি করে ইয়ে করা হচ্ছিল। যাই হোক, তো সেইটা যখন হলো না, এবার 22-এ আমাকে করতেই হবে, কারণ এত মানুষ যে আমাকে সাপোর্ট করছে, ক্রাউড ফান্ডিং, এটা তো বারবার করা যাবে না, না সবাই তো বারে বারে দিতে পারবে না। তারপর আমি যে লোন নিয়েছি সেইটা তো চলে গেলে, বারবার তো লোন না, আমার তো তাহলে দলিল টলিল সবই চলে গেল, স্কুলে চাকরি করি, স্যালারি থেকে লোন নেই, সবই তো চলে যাবে, আর তো দ্বিতীয়বার করে হবে না। ওই জন্য আমাকে করতেই হবে, একটা জেদ ধরে আছি। তারপরে ওইটাকে বলে ওয়েদার উইন্ডো, মানে আমরা যেখানে যাই 8,848 মিটার, মানে 29,035 ফুট, 29,000 ফুটের ওপর, বুঝলে, ওখানে হচ্ছে জেট স্ট্রিম যায়। হ্যাঁ, জেট স্ট্রিম মানে হচ্ছে প্রচণ্ড হাওয়ার গতিবেগ বেশি ওইটা বায়ুমণ্ডলের ওপরে। হ্যাঁ, এবার ওইটার কাছাকাছি আমরা পৌঁছে যাই। তো ওয়েদার উইন্ডো দেখতে হয় যে 1 দিন বা 2 দিন যখন একটু হাওয়ার বেগ কম, তার মধ্যে আমাদের সামিট করে নিচে চলে আসতে হয়। ওয়েদার ফোরকাস্ট দেখে আমাদের ওই সামিটটা করতে হয়, ওইটাকে ওইটুকু টাইমটাকে বলে ওয়েদার উইন্ডো, ওই পিরিয়ডটাকে বলে। এইবারে আমার যেহেতু ওই ক্রাউড ফান্ডিং হচ্ছে, অনেক সময় লাগছে, এবার ওই ওয়েদার উইন্ডোটা পেরিয়ে চলে গেছে। এইবার ওয়েদার খারাপ হয়ে গেছে, তুষার ঝড় আসছে। আমি তখন 4 নম্বর ক্যাম্পে পৌঁছে গেছি, মানে সাউথ কল, ওটাও ডেথ জোনের ওপরে, 26,000 ফুটের ওপরে। কিন্তু আমার অক্সিজেন ছাড়া কোনো সমস্যা হয় না বলে আমি অক্সিজেন ছাড়া ওখানে রয়েছি, অপেক্ষা করছি যে পারমিশন যদি আসে। এবার ওরা তো তখনও বলে যাচ্ছে না, যেতে দেবে না। তারপরে অনেক কান্নাকাটি করে এবার পারমিশন দিয়েছে, পুরো টাকা দিতে পারিনি, অল্প কিছু দিয়েছিলাম, কিন্তু পারমিশন তারপর করে দিয়েছে অনেক কান্নাকাটির ফলে। কিন্তু যখন পারমিশন এসছে তখন এবার রেড অ্যালার্ট জারি হয়ে গেছে যে ভয়ঙ্কর তুষার ঝড় আসছে। এবার আমি দেখছি যে আমি যদি, এবার সবাই তখন ক্যান্সেল করে নিচে চলে যাচ্ছে, আর কেউ ওপরে সামিটে যাবে না, সব অভিযান ক্যান্সেল হয়ে গেল। কিন্তু আমি অভিযান ক্যান্সেল করলাম না, আবার যদি ক্যান্সেল করি আর তো হবে না, সম্ভবই নয় আর আসা। তখন আমি ঠিক করলাম যে আমি সামিটেই যাব, ওপরে যাব। হ্যাঁ, এবার সবাই বারণ করছে যেতে, কিন্তু আমি যেটা বললাম, তুষার ঝড়ে বিনা অক্সিজেনে, হ্যাঁ বাপরে বাপ। কারণ আমি কিন্তু হঠকারী সিদ্ধান্তও নিইনি। ওই যে 2013-তে যেটা ঘটেছিল ওই ক্লাউড বাস্টের মধ্যে, এবং তার মধ্যে আবার কিরকম পলিটিক্স চলছিল বলে আমার খেতে দিচ্ছে না, ওরকম ব্যবহার করেছে, খারাপ ব্যবহার। তো সেই মানসিক চাপ এবং তুষার ঝড়ের চাপ সবই নিয়েছি, না খেয়ে, ওরা খেয়েছে, আমি না খেয়ে থেকেছি, করে লড়াইটা করেছি। হাইপোথার্মিয়া হয়ে গিয়েছিল, পুরো শরীর নীল হয়ে গিয়েছিল, কারণ ওই বডির টেম্পারেচার নর্মালের থেকে নিচে চলে যায়। তখন কি হয়, ব্লাড, অক্সিজেন, এগুলো ভাইটাল অর্গান, যে হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, লিভার, ব্রেন, ওইখানে কনসেন্ট্রেট করে যায় পুরো ইয়েটা। ওই জন্য ত্বকটা পুরো নীল কালারের হয়ে যায়, ওরকম হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাও কিন্তু বেঁচে ফিরেছিল। এবার ওই অভিজ্ঞতাটা ছিল বলে আমি এভারেস্টে এই রিস্কটা নিতে পেরেছিলাম।
তখন আমি ঠিক করলাম যে আমি তুষারঝড়ে ওপরে যাব। এবার সারা পৃথিবী থেকে কত পর্বতারোহী যায় দেখে, কিন্তু অনেকে এখন দেখেছে কেমন ভিড় হচ্ছে, লাইন দিয়ে যাচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে এভারেস্ট সামিটের পথে, এরকম সারা পৃথিবী থেকে আসে। আর গ্ল্যামারের একটা ব্যাপার, সবাই পর্বতারোহী নয়ও, হ্যাঁ টাকা আছে চলে এলো, এবার তাদের জন্য অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, ভালো পর্বতারোহীরা মারা যায়, এইসব চলছে। এবার আমি যখন ওই তুষারঝড় এলো, আমি যাচ্ছি, পুরো এভারেস্ট ফাঁকা হয়ে গেল, ওই যে অত ভিড়, সব লাইন দিয়ে সব নিচে পালালো। এইটা বলে না, কঠিন সময়ে কিন্তু আসল মানুষকে চেনা যায়, কে সত্যি করে দক্ষ বা কে দক্ষ নয়, সেটা কিন্তু কঠিন সময়তেই চেনা যাবে। ভালো ওয়েদার, পরিষ্কার আবহাওয়া তো স্বর্গর মতো থাকে, কিন্তু সেই স্বর্গটাই এক মুহূর্তে নরকে পরিণত হয়ে যায়, সেইটা যে সার্ভাইভ করতে পারবে। তো সেই এবার আমি আরোহণ করছি সারা রাত, সন্ধেবেলা বেরোই। ওই সামিট কিন্তু যেখানে বিপদ বেশি আছে আমাদের কিন্তু সেখানে রাত্রিরে আরোহণ করতে হয়, যেখানে বরফের ধস নাবে, বরফের চাই ভেঙে পড়ে, তো আমরা মাথায় হেড টর্চ লাগিয়ে আরোহণ করি। কিন্তু সেইখানে আমার শেরপা স্যার খুব ভালো ছিল। রাত্রে কেন করতে হয়? কারণ হচ্ছে দিনের বেলা সূর্যের যে তাপটা বেড়ে যায়, তো তাই থেকে ওই বরফের মাঝে মাঝে আলগা হয়ে যায় কিছু কিছু জায়গা, ফলে ধস নামাটা আরো বেড়ে যায়, অ্যাভালান্সটা আরো বেড়ে যায়। ওখানে আনস্টেবল সব, আমরা দূর থেকে দেখছি সাদা কি সুন্দর স্বর্গের মতো, কাছে গেলে পুরো ফাটলে ভর্তি, চারিদিকে ওখানে ফাটলে ভর্তি থাকে। আর বড় বড় চাই, এক একটা বিল্ডিং ঘরের সমান বড় বড় বরফের চাই ভেঙে ভেঙে পড়ে, বিশাল এলাকা। মানে দূর থেকে দেখবেন একটু ছোট জায়গা দিয়ে হয়েছে, আসলে ওটা 3-4 কিলোমিটার বিস্তৃত জায়গাটা, পুরো ধস ভেঙে পড়ে হুড়মুড় করে চলে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টন বরফ এরমভাবে নাবে। তা আমাদের রাত্রিরে ওটা জমাট বেঁধে থাকে, শক্ত থাকে, ওই জন্য রাত্রিরে আমরা আরোহণ করি। এইবারে সবাই, সারা পৃথিবীর সব পর্বতারোহীরা তখন নিচে ফেরত যাচ্ছে, আর আমি আমার শেরপা স্যার ওপরে উঠছি। আর সবাই যখন ফেরত চলে যাচ্ছে, তাদের মধ্যে একজন শেরপা আমাদের সাথে থেকে গেল, আমরা তাহলে তিনজন এবার আরোহণ করছি। এবার আমার স্যার, ওই দাওয়া স্যার এবারে খুব ভালো ছিলেন, যিনি শেরপা স্যার এই এভারেস্ট অভিযানে, খুবই ভালো মানুষ, মানে আমাকে একদম নিজের মেয়ের মতো এরকম ব্যবহার করতেন। এইবারে যাই হোক, সামিটে যাচ্ছি, তাও স্যার বলছে যে পিয়ালি আর নয়, এবার নিচে চলে চলো, বিপদ বেড়ে যাচ্ছে, আর দরকার নেই উপরে যাওয়ার। তখন বলছি স্যার আমি আরেকটু চেষ্টা করি, যদি না পারি, না হয় আমি নিচে চলে যাব। এরকম বলতে বলতে কন্টিনিউ করতে থাকছি, স্যার কিন্তু আমাকে ছেড়ে যায়নি। করতে করতে এবার কত কষ্ট হচ্ছে আমাদের, ওই তুষারঝড়ে আমাদের আছাড় মেরে মেরে ফেলছিল, তুলে তুলে আছাড় মারছিল, আর খাড়াই তো পুরো, আর যখন পড়ে যাচ্ছে 2 পা উঠতে যাচ্ছি তো 3 পা নেমে যাচ্ছি, কারণ ওই যে খাড়াই বরফের বলতে, এবার এত তুষার ঝড় চলছে, সদ্য সদ্য তো বরফটা পড়েছে, 2-3 দিন হলে কি হয়, বরফটা স্টেবল হয়ে যায়, একটু চাপ চাপ মতো সলিড হয়ে যায় তো, আর তখন সবে পড়েছে পুরো ভসভসে, ওপর থেকে নিচে নামতে থাকছে বরফটা, তার সাথে আমাদেরকেও নিচে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার ওইটার সাথে সেই লড়াই করে করে উঠছি, তার উপর অক্সিজেন ছাড়া, বুঝুন, মানে ভালো ওয়েদারে অক্সিজেন ছাড়া কেউ পারে না এভারেস্টে, পুরো অক্সিজেন ছাড়া লড়াই করছি। তারপরে ভারতের ফ্ল্যাগটা লাগালেন। হ্যাঁ, তারপর আবার কি, ওই তুষার ঝড়ে পুরো আমাদের চামড়া খুবলে নিয়েছিল, পুরো চোখ চামড়া সব খুবলে খুবলে নিয়েছিল, কারণ ওই ফ্রস্ট বাইট না, ওখানে হচ্ছে ওই বরফটা, মানে বালি দেখবেন যখন ঝড়ে যদি বালি ওরা কিভাবে ঢুকে যায় তো, হ্যাঁ, কিন্তু এই বরফটা কাঁটার মতো লাগে, কাঁটার মতো, আর ওই বরফটা তো আরো কঠিন, মানে পাথরের কুচির মতো, সেইটা। আর ঠান্ডা তো -50 -60 ডিগ্রি সেন্টিগ্রেড তো এমনি থাকে, তুষার ঝড় হলে -70 80 90, মানে ঝড়ের বেগ যত বাড়বে ঠান্ডা আরো কমতে, মানে নিচে মাইনাসে যেতে থাকবে। হ্যাঁ, এবার অক্সিজেন ছাড়া গেলে মানে ওটা শরীরে ফিল হবে যেন -100 হয়ে গেছে, কারণ অক্সিজেন ছাড়া শরীর আরো বেশি ঠান্ডা হয়ে যায়, ওটা চিলিং এফেক্ট বলে, ঠিক আছে। তো সেইরকম হচ্ছে, ওই ঠান্ডার মধ্যে আমি অক্সিজেন ছাড়া লড়াই করছি। তারপর কি হচ্ছে, যখন ধসটা নামছে, এবার আমি তো পুরো হাঁ করে করে নিঃশ্বাস নিচ্ছি, কারণ অক্সিজেন ছাড়া গেলে তো প্রচুর জোরে জোরে দম নিতে হচ্ছে, সারা শরীরের শক্তি দিয়ে হাঁ করে করে। এবার ওই ধসটা এসে মুখের ভেতর ঢুকে যাচ্ছে, নাকের ভেতরে, চোখের ভেতরে পুরো ধস এসে ঢুকে যাচ্ছে, তার সাথে লড়াই করে করে উঠছি। এবার তারপর উঠতে উঠতে সকাল হয়ে ভোরবেলা হয়ে গেল, তখন আমরা ওই হিলারি স্টেপটা ক্রস করছি। হিলারি স্টেপটা খুব বিপজ্জনক জায়গা, একটা হচ্ছে নিচে খুম্বু আইসফল, বেস ক্যাম্প থেকে শুরুর সময় খুম্বু আইসফল, আর ওই হিলারি স্টেপ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা। এবার হিলারি স্টেপে ওই পাথরের দেওয়াল, পুরো আয়নার কাঁচ যেমন হয় না, কোনো ইয়ে নেই, খাঁচ টাচ কিছু নেই, একদম তেলা, ওই হিলারি স্টেপের পাথর হচ্ছে ওইরকম একদম তেলা, আয়নার কাঁচের মতো। আর আমরা তো জুতো পরি প্রচণ্ড ভারী হয়, ক্লাইম্বিং বুট, তার মধ্যে তো আবার লোহার কাঁটা লাগায়, ওই ভারী নিয়ে উঠতে হয়, 2 পায়ে বিশাল ভারী ভারী।
তারপর তো পিঠে ভারী ব্যাগ, জ্যাকেট পরি ওই ঠান্ডায় তো বুঝতে পারেন 5-6টা লেয়ারের জ্যাকেট, সে বডিতে বিশাল ভারী হয়ে যায়, সব নিয়ে আমাদের ওঠা। এবার ওই হিলারি স্টেপে এবার ওই কাঁটাটা যে লাগাবো কোথাও, কাঁটাটা ওই কয়েক মিলিমিটার একটু জাস্ট দিয়ে দিয়ে ওর মধ্যেই ব্যালেন্স করতে হয় পুরো আমাদের বডিটা, সেই যায় খাঁজটাও তো পাচ্ছি না যে কাঁটাটাকে ব্যালেন্স করব, আর এদিকে তো ঝড়ের ধাক্কা। আর ওইখানে হিলারি স্টেপে 5টা রকম টাওয়ার, বিশাল উঁচু উঁচু, মানে আকাশ সমান, তো ওখানে চূড়া বুঝতেই পারেন সব কিছু আকাশ সমান উঁচু। তো একটা ওই পাথরের ওই দেওয়াল বেয়ে টাওয়ারের মতো উঠছি, ভাবছি যে এইটাই বোধহয় সামনে, এখানে দেখা যায় না বিশাল উঁচু উঁচু ফোনের টাওয়ার বা ইলেকট্রিকটা, ওইরকম উঁচু একটা পাথরের দেওয়াল, ভাবছি এইটাই বোধহয় চূড়া, এইটাই উঠে গেলে ব্যাস ঠিক আছে সাপ। ওইটার উপরে উঠে দেখছি যে আর একটা উঁচু, ওই রকম আর একটা উঠতে, ওইখানে গিয়ে আর একটা ওরকম করে 4-5টা টাওয়ার ওই রকম ক্লাইম্ব করতে হয়েছে। তাও আবার কি ওইখানে, আর তার বললাম খাঁজটা নেই, এবারে এত জোরে তুষার ঝড়ের ধাক্কাটা দিয়েছে পুরো উড়ে গিয়ে পড়েছি। এইবার কি হতো, মানে একটা আবার ডেড বডির ওপরে গিয়ে পড়েছি, ওখানে পুরো অনেক ডেড বডি থাকে, কিন্তু ডেড বডির পাশ দিয়ে দিয়ে আমরা উঠি, এবং ডেড বডি মনে হয় যেন পচে না ওখানে, মানে জ্যান্ত মানুষ বসে আছে শুয়ে আছে এরকমই লাগে, যেহেতু অক্সিজেন নেই, অত ঠান্ডা, ওখানে তো ভাইরাস ব্যাকটেরিয়াও নেই, কোনো প্রাণী উদ্ভিদ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া কিচ্ছু নেই ওখানে। তো ওই পুরো মানুষ যেন জ্যান্ত মানুষ, তার উপরে গিয়ে পড়েছি বলে আমি বেঁচে গেছি, নাহলে তো 20-21 হাজার ফিট পুরো খাড়াই নিচে নেমে গেছে, ওই বডিগুলোকে নিচে নামানো না, ওখানে কে নামাবে, যে নামাতে যাবে তারই প্রাণ চলে যেতে পারে, খুব দুর্গম জায়গা, পা রাখার জায়গা থাকে না, এমন এমন জায়গা থাকে। তো এইবারে ওই বডিটার জন্যই বেঁচে গেছি, না হলে কি ওই পাথরে গিয়ে পুরো ওই নিচে গিয়ে পুরো ধাক্কা খেতাম, পুরো তো আমি হয়ে যেতাম, মাথা টাথা হাড়গোড় সব গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, ওই ডেড বডির ওপরে গিয়ে পড়লাম। তারপরে তো শেরপা স্যার উনি আবার একটু হেল্প করলেন, দিয়ে আবার উঠে এলাম, দিয়ে স্যার ওই তখনই বললেন যে অক্সিজেন নিয়ে নাও, ওখান থেকে আর সামান্য বাকি আর স্বামী অক্সিজেন নিয়ে নাও। এবার তখনও আমি আর জেদাজেদি করিনি, কারণ আবার তো নামতে হবে, পাহাড় থেকে নামাটা আবার আরো কঠিন, এবং আরো বেশি মানুষ মারা যায়, বেশি অ্যাক্সিডেন্ট হয় নামবার সময়, মানে স্বামীতে ওঠাতে তো অর্ধেকেরও কম কাজ হলো, কতটা লড়াই করতে হবে বুঝতে পারছেন, কতটা ভয়ের ব্যাপার, কতটা বিপজ্জনক, একদম খাড়া নাবা। এইবারে তারপরে ওইখান থেকে একটু অক্সিজেন নিয়ে সাবমিট করে নিলাম, দিয়ে সাবমিট করে নামছি, সেখানেও স্যারের কৃতিত্ব, কারণ বললাম না ওইখানেও মানে যারা গাড়িতে পাহাড়ে যান তারাও তো দেখেছেন, মানে ফগ হোয়াইট আউট হয়ে গেলে সামনের রাস্তায় কিছু বোঝা যায় না, গাড়ি কখন খাদে পড়ে যাবে, আর আমরাও তেমন হাত পাটা নিজের দেখতে পাচ্ছি না, ওখানে তো আরো ঘন মেঘ, তুষার ঝড় চলছে, কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু স্যার ওই আন্দাজে ঠিক, স্যার আন্দাজে যে ডিরেকশন নিয়েছে আমরা ঠিকভাবে ওই 4 নম্বর ক্যাম্পে এলাম। এবার এজেন্সি ওয়াকিটকিতে বলছে আর যেতে হবে না, ভাবছি আমাদের মরো অবস্থা বোধহয়, আর যেতে হবে না, নিচে চলে এসো, আর লড়ছে যেতে হবে না। আমি যে ধরেছি, আমি তো পুরো স্ট্রং, মানে ওইসব হয়তো হয়েছে, চোখে স্নো ব্লাইন্ডও হয়ে গেছে, ওই তুষার ঝড়ের ঝাপটা, সানগ্লাস খুলেছিলাম, ওখানে অতি বেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রে বলে না, আমরা তো বায়ুমণ্ডলের উপরে থাকি, ক্ষতিকর রশ্মিগুলো ওখানে কিন্তু পুরো ডাইরেক্ট চলে আসে, কারণ ওখানে ওজোন লেয়ারটা নেই, ওজোন স্তর যেটা, তারপর বরফের ওপর থেকে ওই রশ্মিটা রিফ্লেক্ট করে চোখে আসছে, মানে দুদিক থেকে আসছে, সূর্য থেকে আবার বরফে রিফ্লেক্ট করে, তো চোখে প্রচণ্ড যন্ত্রণা, চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু শরীর পুরো স্ট্রং, অক্সিজেনেরও কোনো সমস্যা নেই, পুরো থেকে গেলাম। আমি তো অক্সিজেন লাগে না, ওই জন্য বেশি সিলিন্ডারের দরকার পড়ে না, ওই কারণে অন্যরা থাকতে পারে না। তারপর লড়ছে গেলেন সেদিনকেই, হ্যাঁ সেই দিন একটু রেস্ট নিলাম, ওই চোখটা বন্ধ করে, আর প্রচুর খেতে থাকি, অন্যরা খেতে পারে না, প্রচুর খেতে থাকি, কোন চোখে দেখতে পাচ্ছি না কিন্তু খেয়ে চলেছি আমি। দিয়ে কি খান ওখানে? অন্যরা হচ্ছে যেহেতু খেতে পারে না, তারা নুডলস নিয়ে যায়, এইসব, ওদের তো কোনো পুষ্টিগুণ নেই, আমি তো বিরিয়ানি, চিকেন রোস্ট, ছাতু সব নিয়ে আমি সব খেয়ে হজম করে দিই, অন্যরা জল খেলেও বমি করে। বিরিয়ানি কোথায় পান? ওই যে বেস ক্যাম্প থেকে সব রান্না করে নিয়ে এসছি তো, আর ঠান্ডায় তো পচে না, ওই বরফ গলিয়ে যে জল করি গরম করে করে খেতে থাকি। তারপরে আবার লচ্ছে গেলাম, রাত্রির বেলা শুরু করলাম আরোহণ, দিয়ে পরদিন ওই তুষার ঝড়ের সাথে আবার লড়াই করে করে সামিটে পৌঁছে গেলে, এবার সেই নামবো, আমাদের গায়ের ওপর দিয়ে বরফের ধস যাচ্ছে, ওই যে অ্যাভালাঞ্চ আমাদের গায়ের ওপর দিয়ে যাচ্ছে পুরো, আমরা অ্যাভালাঞ্চে ঢুকে গেছি, কোথায় ফাটল কিছু দেখতে পাচ্ছি না তো, ওরম বরফের ধস গেলে তো দেখা যাচ্ছে না, হ্যাঁ হাত রাখছি পা রাখছি কিছু বুঝতে পারছেন, ওইভাবে নেবে। তারপরে একটা ফাটলে পড়েও ছিলাম, তখন আমাদের দড়িও আবার ছিল না, ওই জায়গাটা ওঠবার সময় কোনো ফাটল ছিল না, নামবার সময় ওখানে সবসময় চেঞ্জ হতে থাকে। তারপর ওই যে নিচের দিকে যে ল্যাডারগুলো আমরা লাগি, সেসব ভেঙে, তো বরফের দেওয়াল ভেঙে ল্যাডার ট্যাডার সব নিচে পড়ে গেছে, আর আমরা যখন গেছি ওপরে তো কেউ ছিল না, আমরা একা, সব ওই বড় বড় ফাটল,
সেই লাফিয়ে লাফিয়ে পেরিয়েছি, ভাবছি যে ওপার অব্দি লাফাতে পারবোই না, মাঝখানে পড়ে গেলে তো শেষ। কিন্তু তখন একটা আলাদা শক্তি চলে আসে মৃত্যু। এখন হয়তো সমতলে আমাকে লাফাতে বললে লাফাতে পারবো না, কিন্তু ওখানে ভারী ব্যাগ নিয়েও সেই বিশাল বড় ফাটল, কিন্তু তখন একটা আলাদা শক্তি। ওইভাবে নেবেছি। আর একটা জায়গায় হয়েছে বরফের দেওয়াল থেকে অ্যাঙ্কার, ওই ফাটল ধরছে তখন অ্যাঙ্কারে আমরা ওই সেফটি লাগাই ফিক্স রোপে। শেরপা স্যার বলছে যে তাড়াতাড়ি সেফটি খুলে দাও, দড়ি থেকে কোমর থেকে দড়ি খুলে সাইডে সরে যাও। আমি তার খাড়াই বরফের দেওয়াল, আমি সাইডে ওইভাবে ট্রাভার্স করা বলে ওই লোহার কাঁটাটা লাগিয়ে আমি সরে গেলাম। এগুলো শেখায় আমাদের ট্রেনিংয়ে। সঙ্গে সঙ্গে দেখলাম এক মুহূর্তের মধ্যে ওই পুরো বরফের চাই বিশাল, যেখানে অ্যাঙ্কার করা ছিল দড়ি টড়ি সমেত সব উড়ে চলে গেল। মানে একটুর জন্য শেরপা স্যারের জন্য বেঁচে গেলাম। ওদের ওই অভিজ্ঞতা, উনি মানে ভাইব্রেশন শুনে আওয়াজ কিছু একটা পেয়ে গেছেন যে ওখান থেকে ফাটল ধরছে, এবার ভেঙে পড়বে। আপনি আমার দর্শকদের সঙ্গে শেয়ার করুন এভারেস্টের ওপরে যখন ভারতের ফ্ল্যাগটা লাগালেন সেই অনুভূতিটা। সেটা তো একটা বিশাল ভালো অনুভূতি তো একটা হচ্ছিলই, কারণ আমার যেটা মাথায় আসছিল, আমার তো ওই 1-2 মাসের লড়াইটা নয়, আমার 5 বছর বয়স থেকে এই লড়াইটা। বাড়িতে কত খারাপ পরিস্থিতি ছিল, নিম্ন মধ্যবিত্ত পরিবার, বাবা মায়ের কত কষ্ট, অশান্তির মধ্যে দিয়ে, পারিবারিক অশান্তি, সেই অভাবের মধ্যে দিয়েও বড় করেছে। তারপরে এই নানা রকম পলিটিক্সের জন্য পর্বতারোহণে তো মৃত্যুর মুখোমুখি হয়ে যায় না, সব খেলাতে পলিটিক্স আছে, কিন্তু এখানে তো পুরো লাইভ রিস্ক, জীবন চলে যেতে পারে। সেইগুলোকে পেরিয়ে এসছি, পরে শেষ পর্যন্ত যখন এভারেস্টে পৌঁছলাম, সেটা তো একটা বিশাল যে মা বাবা। হ্যাঁ, কেঁদেছিলেন? কান্না তো আসছিলই, মা বাবার জন্য করতে পেরেছি, মা বাবার কথা খুব মনে পড়ছিল, এবং এত মানুষ আমাকে ভালোবাসেন, তারা এত সাপোর্ট দিয়েছেন, ওনাদেরটা সফল করতে পারলাম সবারটা, এটা ভালো লাগছিল। কিন্তু তার মধ্যে আবার ওই টেনশন মাথায় ঘুরছে যে পৃথিবীতে তো আজ পর্যন্ত তুষার ঝড়ে কেউ বাঁচেনি ওই উচ্চতায়। 1996 সালে যে ঘটনা ঘটেছিল সেইটা নিয়েই তো হলিউডের ফিল্ম, একই ঘটনা নিয়ে 3টে হলিউডের সিনেমা হয়েছে। ওই ইনটু দ্য থিন এয়ার বইটা আছে, মানে পৃথিবীর সেরা সেরা পর্বতারোহীরা ভালো ওয়েদার, পরিষ্কার আকাশে এভারেস্টের সামিটে পৌঁছেছিল, নামবার সময় তুষার ঝড় আসে, তাইতে একে একে মারা যায়। নেপালের যিনি মহিলা পর্বতারোহী, প্রথম মহিলা উনি এভারেস্টের সামিটে গিয়েছিলেন ভালো ওয়েদারে, নামবার সময় তুষার ঝড় আসে, উনি এবং 2জন শেরপা, উনি নিজেও শেরপা ছিলেন, 3জনেই মারা যান। সেই সব তো আমার এবার মাথায় ঘুরছে, কারণ নামবার সময় এবার বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণে প্রচুর টেনশন হচ্ছিল, কিন্তু যাই হোক ভালোভাবে তারপর নামতে পেরেছিলাম। আচ্ছা, এবারে আমাকে বলুন যে শোনা কথা আমার যে এভারেস্টের থেকে অন্নপূর্ণা আরো বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, তো আপনি অন্নপূর্ণাও কভার করেছেন, প্লাস কাঞ্চনজঙ্ঘাও করেছেন, এগুলো নিয়ে আমাদের একটু বলুন সেই ঘটনাগুলো। অন্নপূর্ণা পৃথিবীর 10ম উচ্চতম শৃঙ্গ, কিন্তু এভারেস্টের থেকে অনেক কঠিন, অনেক টেকনিক্যাল। ওখানে পুরো হ্যাঙ্গিং গ্লেসিয়ার, ঝুলন্ত গ্লেসিয়ার। হ্যাঁ, মানে এই যে বরফের দেওয়ালগুলো ঝুলছে পুরো, যে কোনো সময় ভেঙে ভেঙেও পড়ে, প্রচুর ওখানে অ্যাভালাঞ্চ হয়, এবং আমাদের ওভারহ্যাঙ্গিং ক্লাইম্ব করতে হয়। ওভারহ্যাঙ্গিং মানে হচ্ছে এই যে খাড়াই যে দেওয়ালটা দেখেন, এটাকে তো 90 ডিগ্রি বলে, এবার ওটা আবার হচ্ছে ঝুলন্ত, উল্টো দিকে হেলানো, মানে 90 ডিগ্রির থেকে বেশি, 100 ডিগ্রি, হ্যাঁ, বা 110 ডিগ্রি, 110 ডিগ্রি, এইরকম উল্টো দিকটা হয়ে গেল। এবার ঝুলে ঝুলে করাটা তো আরো কঠিন, ব্যাগটা আরো ভারী লাগছে, ঝুলে জিনিসটা করা, খাড়াইয়ের থেকে ওটা আরো বেশি। ওই রকম প্রচুর বরফের দেওয়াল, পাথরের দেওয়াল, ওইভাবে ঝুলে ঝুলে ওভারহ্যাঙ্গিং ক্লাইম্ব করতে হয়। হ্যাঁ, প্রচণ্ড টেকনিক্যাল, এবং ওখানেও আমাদের অ্যাভালাঞ্চ নেমেছে, জাস্ট এক চুলের জন্য বেঁচে গেছি, পাশ দিয়ে অ্যাভালাঞ্চ বেরিয়ে গেছে, এরকম হয়েছে। এবং অন্নপূর্ণা তো এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় আমি একাই আছি অন্নপূর্ণা সামিট করা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা একটু আমি এবারে গিয়েছিলাম। এই যে অনেকে বলেন, এই যে দেখুন অনেক বাঙালি তো মারা গেছে আরোহণ করতে গিয়ে এভারেস্ট, বা রিসেন্টও একজন সুব্রত স্যার একজন মারা গেলেন। এইটা হচ্ছে না, নিজেকে বুঝতে হবে, অনেক খরচা করে যাই ঠিকই। আমি কাঞ্চনজঙ্ঘা একদম সামিটের কাছ থেকে আমি কিন্তু ফেরত চলে এসেছিলাম। কাঞ্চনজঙ্ঘার ব্যাপারটা বলছি, আমার তখন মাও মারা গেলেন, তারপর বাবাও সদ্য মারা গেছেন, তখনই আমি গেলাম। এবার বাবার লাস্টে যখন মারা গেল, নিউমোনিয়ায় প্রচুর বেশি পরিমাণে হয়েছিল। এবার বাবা তো শয্যাশায়ী ছিল, এবার বাবার কাছে সবসময় থাকতাম, তো মুখের কাছাকাছি থেকেছি, বাবাকে সব কিছুই করে দিতে হতো, জল খাওয়ানো, খাবার খাওয়ানো, টয়লেট সবই, হ্যাঁ, কাছাকাছি থেকেছি। হয়তো সেইটা থেকে কিছু একটা নিউমোনিয়ার কিছু একটা আমার থেকে হতে পারে, থেকে গিয়েছিল, কারণ পাহাড়ে আমার কোনোদিনই হয়নি ওইসব। এইবারে কাঞ্চনজঙ্ঘায় গিয়ে হঠাৎ করে পুরো ভালো, এবং নিমস দেয় নির্মল পূর্জা, যে পৃথিবীর সেরা পর্বতারোহীর একজন, সানু শেরপা আর নির্মল পূর্জা, এই 2জন হচ্ছে
পৃথিবীর সেরা পর্বতারোহী। তো নিমস দাইয়ের সাথে আমি তখন আরোহণ করছি, বরফের দেওয়াল ওনার স্পিডে আরোহণ করছি। হ্যাঁ, উনি ব্রিটিশ আর্মিতে ছিলেন, গোর্খা আর্মি। উনি তো প্রচণ্ড প্রশংসা করেছেন, আমাকে নিয়ে ভিডিও পর্যন্ত বানিয়ে দিলেন। দিয়ে তারপর যখন সামিটে যেদিনকে যাচ্ছি, হঠাৎ করে প্রচণ্ড জ্বর শুরু হয় আর প্রচণ্ড কাশি শুরু হয়, কিন্তু আমি কোনো রিস্ক নিলাম না। আরও ওপরে গিয়ে যদি সেটা আমার জ্বর সর্দিটা বেড়ে যায়, তখন কিন্তু বাঁচানোর কেউ থাকবে না। এইটা বুঝতে হবে নিজের লিমিট কতটা, যেখান থেকে আমি ফেরত আসতে পারবো ততটাই কিন্তু যেতে হবে। এটা পর্বতারোহণের একটা মানে গোল্ডেন রুলের মধ্যে পড়ে। কখনো মানে ওইভাবে অতিক্রম করে চলে যাওয়া উচিত নয়। তো পাহাড় তো থাকবে সারা জীবন। তো আমি কিন্তু ওখান থেকে নিচে নেমে আসার ডিসিশন নিই। এবং ইন্ডিয়ান আর্মিরও টিম ছিল, নেপাল আর্মিরও টিম ছিল, তাদের ডাক্তার ছিল। সেই ডাক্তারকে দেখালাম, উনি বললেন ঠিক আছে, ভালো, খুব ভালো ওষুধ দিয়েছি, কোনো ভয়ের কিছু নেই। তারপরে সেটা হলো, আবার গেলেন না, তারপরে ওই ওষুধ খেয়ে আমার ঠিকও হয়ে গেল। ওনারাও যেতে বলেছিলেন, কিন্তু কি হলো, ওপরে আবার যারা গিয়েছিল সেইখানে তারা অসুস্থ হয়ে পড়লো কিছুজন। একজন শেরপারও অ্যাক্সিডেন্ট ঘটেছিল। ওইসব হতে এবার ওদেরকে তো আগে রেস্কিউ করতে হবে, বাঁচাতে হবে। এবার ওদেরকে বাঁচাতে গিয়ে এবার ওই ওয়েদার উইন্ডোটা শেষ হয়ে গেল। ওই যে বললেন না ভালো ওয়েদার, যেটা আবার তুষার ঝড় এসে গেল, ওই জন্য আমার আর যাওয়াটা হলো না, আবার নিচে চলে আসতে হলো। কিন্তু এটা জীবনটা আগে, এইগুলো লিমিটগুলো নিজেকে বুঝতে হবে। তারপর মাকালুটা করেছি। মাকালুও মানে খুব টেকনিক্যাল। পৃথিবীর এভারেস্টের যে এত ভিড়, এই অন্নপূর্ণা, মাকালু এইগুলোতে কেউ কিন্তু যায় না। খুব যাদের অভিজ্ঞতা, টেকনিক্যাল স্কিল আছে তারা যায়। তারপর মাকালুও সামিট করে এসেছি। বাহ। আর আপনি যে এই ব্যাচগুলো পড়ে এসছেন, এগুলো কি ব্যাচ, মেডেল, এগুলো কোথায় পাওয়া? এগুলো মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং স্কিও আমি খেলেছি। স্কিও করেন? স্কি ইনস্টিটিউটের সমস্ত যে ট্রেনিং কোর্সগুলো আমি কমপ্লিট করেছি সেইগুলো। আচ্ছা, এখন প্রেজেন্ট জেনারেশনে যদি কোনো বাচ্চারা তাদের ফিউচারে আপনার মতো এরকম স্কি শিখতে চায় বা মাউন্টেনিয়ারিং করতে চায়, তো তারা কি পথে যাবে, কোথায় পড়াশোনা করবে, একটু আমাদের বলুন। স্কিয়েরও যেমন ইনস্টিটিউট আছে, সরকারি ইনস্টিটিউট, কাশ্মীরের গুলমার্গে আছে। কাশ্মীর গিয়ে শিখতে হবে? কাশ্মীরে গিয়ে, কারণ যেখানে বরফ সেখানেই তো শেখা যাবে। শীতকালে হয় স্কিয়ের ট্রেনিং গুলো। এবং ওখানেও ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, অলিম্পিকের জন্য স্যার ম্যাডামরা ওখানে কি 1-2 মাসে এরকম কোর্স হয়? 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এরকম ট্রেনিং হয়। আমি ওখানে বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স করেছি। আবার একমাত্র আমি বাঙালি যে ন্যাশনালের জন্য সিলেকশন পেয়েছিলাম, ন্যাশনাল খেলেছি স্কিতে। তো এবং এইটা আমি চাইবো, কারণ স্কিটা কিন্তু উইন্টার অলিম্পিকেও আছে। তো আমি চাই যে এটা সারা ভারতে ছড়িয়ে পড়ুক, এবং পশ্চিমবাংলাতেও। স্কুলের ছাত্রছাত্রীরা তো খেলছে, যেমন ফুটবল, কবাডি সবই খেলছে। তো স্কিটাতে যদি নিয়ে আসা যায়, ভারতে এখনও সেইভাবে প্রচার নেই। স্কিটা খেললে এবং ট্রেনিং নিলে কিন্তু উইন্টার অলিম্পিকেও এবং ইন্টারন্যাশনাল, ন্যাশনাল বিভিন্ন খেলাগুলোতে আপনি নিজের ভবিষ্যৎ কিভাবে দেখছেন? অলিম্পিক্স? হ্যাঁ, স্কিটাতে তো আমার অলিম্পিক্সেরও ইচ্ছা আছে, দেখা যাক। কিন্তু ওই হচ্ছে একটা খরচার ব্যাপার, ট্রেনিংয়েও তো একটা খরচা আছে। আচ্ছা বলুন, আপনি যে বারবার খরচার কথা বলছেন, তো আমি অনেক জায়গায় দেখেছি এরকম, ইউরোপে ওদের তো মানে সবাই মানে একটা স্কি করবেই। আমাদের এখানে তো সত্যি এটার এতটা প্রচার তো একেবারেই নেই। আমরা তো শুনছি আপনার কাছে গল্প যে এরকম তাও 2-1 করেন। তো যারা ইচ্ছুক তারা গভর্নমেন্ট ফান্ডেড কি কিছুই নেই? আমাদের দেশে এইটাই একটা সমস্যা। মানে বাইরের দেশে এইগুলোতে অনেক গুরুত্ব দেয়। আমাদের ক্রিকেট, ফুটবলে কিছুটা সামান্য, ক্রিকেটেই তো কোটি কোটি সব স্পন্সর ক্রিকেটেই আছে। কিন্তু অন্যান্য যে এত ভালো ভালো খেলা আছে, এবং আমি বলবো এই ক্রিকেটে কতটা তারা দেশের জন্য অবদান রাখছে, সামাজিক কাজ করতে চাই না। কিন্তু অন্যান্য খেলার ক্ষেত্রে, এই যে পর্বতারোহণেই বলছি, এই যে অসম্ভবকে যে সম্ভব করার মানসিকতা, এটা তো তৈরি হচ্ছে। এই যে এখন অনেক স্কুল কলেজে মেধাবীরা ডাক্তারি পড়ছে বা আইআইটিতে চান্স পেয়েছে, এত মেধাবী। তারপরে এই যে নিটে যারা পরীক্ষা দিল, পেপার লিক, যাই হোক, মানে আত্মহত্যা করে ফেললো, প্রচুর মেধাবীরা আত্মহত্যা করছে। তো এটা তো আমাদের দেশের একটা বিশাল মানে অপচয়। আপনি তো বলছেন যে গভর্নমেন্টের কি সেরকম কোনো এড নেই, কারণ দেখুন সবার তো ক্ষমতা থাকবে না যে পুরোপুরি স্পন্সর করে নিজেদেরকে এটা করতে। আবার অনেকের ইচ্ছে হতে পারে। ইনস্টিটিউটস রয়েছে, তাছাড়াও তো অনেক ইকুইপমেন্টসের দরকার হয়, অক্সিজেন সিলিন্ডার, এই সেই অনেক ঝামেলা, মেডিকেলস। তো সেইগুলোর জন্য আপনি কি বলবেন, কিভাবে এগোনো যায়? আমি চাইবো যে গভর্নমেন্ট যেন সাপোর্ট এইগুলোতে করে। কারণ প্রচুর ছেলেমেয়েরা এগুলো খেলতে চায়, এবং সেটা আমাদের দেশের পক্ষেও গর্বের হবে, দেশেরও নাম উজ্জ্বল হবে। তো
আমি চাই যে গভর্নমেন্ট এগিয়ে আসুক। আমাদের তো নতুন সরকার এসেছে, তার কাছে আশা করতেই পারি আমরা। হ্যাঁ, নতুন সরকারের কাছে অবশ্যই আমি আশা করব যে ওনারা যেন পাশে দাঁড়ান। এতদিন তো আমাকে প্রচুর বাধা এবং আমার যে সরকারি নিয়ম অনুযায়ী যেগুলো পাওনা, হ্যাঁ, আবার টাকাগুলো তো আমি কিচ্ছু পাইনি। হ্যাঁ, সেইগুলো যেন ওনারা বিবেচনা করে দেখেন এবং যোগ্যতা সত্ত্বেও এই কমিটিতেও আমাকে নেওয়া হয়নি। তো নতুন সরকার যেন সেগুলো বিবেচনা করে দেখেন। আর এই যে স্কি মাউন্টেনে, এগুলো তো আরও অনেক ওয়ার্ল্ড রেকর্ড করার এবং নতুন নতুন অভিযান করার ইচ্ছা আছে। তো গভর্নমেন্টের কাছে এটাই আবেদন থাকবে, তারা যেন পাশে দাঁড়ান এবং মানুষের কাছেও সবার কাছেই আমার আবেদন থাকবে যে তারা পাশে দাঁড়ান এই সমস্ত খেলাগুলোর। কারণ হচ্ছে ক্রিকেট ফুটবলে প্রচুর সাপোর্ট আছে, ক্রিকেটে দেখবেন কোটি কোটি স্পন্সর আছে, কিন্তু পর্বতারোহণ বা অন্যান্য খেলাগুলো তো সামাজিক দিক থেকেও দেশের জন্য সবকিছু অনেক উন্নতির জায়গায় নিয়ে যেতে পারে। সেই খেলাগুলোকেও গুরুত্ব যেন দেয়া হয়। এখন রিসেন্টলি একটা খুব কন্ট্রোভার্সি হয়েছে আপনার, আপনি বলছিলেন কি 2 কোটি টাকা বাকি রয়ে গেছে নাকি, সেটা একটু দর্শকদের জানান। হ্যাঁ, না ওইটা হয়েছে কি, ওই যে প্রচুর বাঙালি তো মারা গেছেন এভারেস্ট আরোহণ করতে গিয়ে, যেমন গৌতম ঘোষ, হ্যাঁ, গৌতম ঘোষ, পরেশনাথ, সুভাষ পাল, ওনারা যে মারা গেলেন, ওনার পরিবার থেকেও অভিযোগ জানিয়েছে যারা এই পর্বতারোহণ কমিটিতে ছিলেন, দেবাশিস বিশ্বাস, দেবদাস নন্দী, মলয় মুখার্জি সহ আরও যারা সমস্ত যারা এভারেস্ট আরোহণকারী, হ্যাঁ, ওনাদের ইকুইপমেন্ট বা ক্যামেরা এদের কাছে ছিল এবং ক্যামেরার থেকে কিছু ছবি ডিলিট ছিল, মানে অনেক কিছু প্রমাণ লোপাট করা ছিল। তো ওনাদের পরিবার থেকে এবং কাঞ্চনজঙ্ঘা, কিন্তু উদ্দেশ্য কি প্রমাণ লোপাট করে? ওইটাই হচ্ছে কথা। কারণ এই যে সবাই যে মারা যাচ্ছে, সবকিছু যে সত্যি করে অ্যাক্সিডেন্টে হচ্ছে সেটা নয়। যেটা আমি 2019-এও বললাম, আমার মুখে ঘুষি মারা হয়েছিল, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, আমার ইকুইপমেন্ট আমাকে না জানিয়ে নিয়ে এটা কি হয় অন্য কান্ট্রির সঙ্গে? অন্য কান্ট্রি না, আমাদের দেশই, আমাদের এই রাজ্য থেকেই লবি। কারণ যাদের কমিটির যে পর্বতারোহণ কমিটি যাদের কথা বলুন, তো আমাদেরই বাঙালি তো পশ্চিমবঙ্গে, এবং তাহলে ওরা তো চাইবে আরো বেশি করে যে আপনি উঠুন। এইটাই তো সমস্যা হচ্ছে, তারা চাইছে না যে নতুন প্রজন্ম উঠুক বা ওরা ছাড়া আর কেউ সফল হোক, যে কারণ এবং সেই তথ্য প্রমাণ সব পুরো ছাই হয়ে গেছে। যেটা বিবাদীবাগে ছিল ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট, যুব কল্যাণ দপ্তরের অফিসে এই সমস্ত যে কাগজপত্র লেখা ছিল, রাখা ছিল নথিপত্র, ওই যে ছেলেগুলোর কথা বললাম 2018-তে হাত পায়ের আঙুল কেটে বাদ হয়ে গেছে, ইন্স্যুরেন্সের টাকা পায়নি, ইন্স্যুরেন্সের সমস্ত কাগজপত্র ওখানে ছিল। এবং এই যে বাঙালিরা মারা গেল, রাজ্য এর আরটিআই করা হয়েছিল, তাতে দেখা যাচ্ছে রাজ্য সরকার 2 কোটি টাকা করে এক একজনের জন্য খরচ করেছে, হ্যাঁ, ডেড বডি উদ্ধার করার জন্য। অথচ নেপালের এজেন্সি বলছে তারাও পায়নি, উদ্ধার যে করে দিয়েছে তারা তাদের পাওনা টাকা পায়নি। এবং সেই মৃতদেহ যারা মারা গেছেন তাদের পরিবার থেকেও, ওনার গৌতম ঘোষের তো পুলিশ ছিলেন, রাজ্য সরকার পুলিশ ছিলেন, তার যদি এই অবস্থা হয়, ওনার যে দাদা দেবাশিস ঘোষ, উনিও বারে বারে বিভিন্ন সংবাদপত্র বেরিয়েছে, বারে বারে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো অভিযোগের কোনো সুরাহা হয়নি। এবং যতই এভারেস্ট জয়ীরা আছে, যখনই কোনো অভিযোগ আসবে ওর ঘাড়ে দোষ দিয়ে দেবে, ওর ঘাড়ে দিয়ে ওটাকে লঘু করে দেয়। আসলে কিন্তু সবাই একসাথেই যুক্ত আছে। এবং বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আমাকে, যেমন এই মঞ্চ দেয়া হতো না, আমাকে এই পর্বতারোহণের যত গ্রুপ হয় না, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যত প্রোগ্রাম হয়, আমাকে কোনোদিনও সামনে যে আসতে দিত না, মঞ্চে উঠতে দিত না, এবং প্রোগ্রামে আমাকে পুরো বাদ রাখা হতো, ইনভাইট করা হতো না। কারণ হচ্ছে আমি এই কথাগুলো সেখানে গিয়ে যদি বলে দিই, তারা তো নিজেদের অভিজ্ঞ পর্বতারোহী বলে কমিটিতে তার জন্য স্থান পেয়েছে, তাহলে নতুন প্রজন্মের ছেলেগুলোর জীবন এইভাবে কেন নষ্ট করে দিল? এবং তারপর থেকে আর কোনো সরকারি অভিযানও সংগঠিত হয়নি। তাহলে নতুন ছেলেমেয়েরা উঠে আসবে কি করে? এগুলো তো সব রহস্যজনক ঘটনা ঘটেছে, এবং আমি এগুলো সবার সামনে বলে দেবো। তাহলে নতুন ছেলেমেয়েরা, তাদের মা বাবারা সব কিছু জেনে যাবে। যে কারণে আমাকে একদম এই দুর্নীতির প্রতিবাদগুলো আমি করতাম, যে কারণে আমাকে ওই কমিটিতেও ঢোকায়নি। আর কোনো মঞ্চে এত বছর ধরে আমার তো এত অ্যাচিভমেন্ট, আমার সমান অ্যাচিভমেন্ট পশ্চিমবঙ্গ কেন সারা ভারতে নেই, সেই রকম রাজ্যের দেশের কত নাম উজ্জ্বল করেছি, সেই রকম জায়গা থেকে আমাকে কোনো মঞ্চ দেয়া হতো না। কোনো বড় মানুষের যাতে সংস্পর্শে আমি আসতে না পারি, আমাকে সবসময় আটকে দেয়া হতো। এরা সবাই মিলেই করেছে, এবং এরা সবাই মিলে সব একসাথে দেখতে পাবেন, বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আছে, মঞ্চে আছে, তারা আছে। কিন্তু আমাকে, যে কারণে আমি এই কথাগুলো আগে কোনোদিনও কোথাও বলার সুযোগই পেতাম না, সেই স্টেজটাই আমাকে দেয়া হতো না। অথচ এই যে
ছেলে নতুন প্রজন্মকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা কেউ জানতে পারেনি। এরা সব কিছু গোপন রেখেছিল, সব ধামাচাপা দিয়ে রেখেছিল, এরা সব একসাথে। এইগুলোর সাথে কিন্তু আমি পরে জানতে পারলাম ক্রীড়ামন্ত্রী, মুখ্যমন্ত্রী পর্যন্ত জড়িত। আমি প্রথমে এটা ভাবতেও পারিনি। আমি জানি যে ক্রীড়ামন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানালে নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে। তো আমি যখন বারে বারে জানাচ্ছি, দেখছি কোনো সমাধান হবে না। তখন আমি নিজে গিয়ে দেখা করেছি, কিন্তু কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করেছি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্যারের সাথেও দেখা করেছি। কিন্তু যখন আমি দেখা করতে গেছি, মানে আমাকে ওনাদের বডিগার্ড পুলিশ তাদেরকে দিয়ে বার করে দিচ্ছে, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে আমাকে বের করে দিচ্ছে, মানে উনি আমার কোনো কথা শুনবেন না। কারণটা কি? ওই ধামাচাপা দেওয়া আছে, ধামাচাপা দেওয়ার জন্য। যখন আমি, কিন্তু ওনার অফিসের যারা পিএ স্টাফ তারা খুব ভালো করে বসিয়ে চা খাওয়াচ্ছে। ওনার বডিগার্ড পুলিশ তার আগের মুহূর্ত পর্যন্ত আমার সাথে ভালো করে কথা বললো, খুব প্রশংসা করলো। এবার উনি যেই ঘর থেকে বেরোলেন, ওনাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমাকে যেন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে বের করে দেওয়া হয়, এরকম করলেন। তারপরে আমি আবার যখন ওই WBMSF এই যে কমিটি, পশ্চিমবঙ্গের যে পর্বতারোহণের কমিটি, ওখানে গেলাম, আমাকে ওই এভারেস্ট জয়ী যারা আর কি সব কমিটিতে রয়েছে আমাকে দেখাচ্ছে যে দেখো তুমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলে আমাদের বিরুদ্ধে বলে, ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়েছিলে। আচ্ছা, ওরা এবার ওই চিঠিটাই দেখাচ্ছে? হ্যাঁ, সেই চিঠিটা মানে ওদের কাছেই আবার চলে এসেছে, যাদের বিরুদ্ধে আমি অভিযোগ এনেছি তাদের কাছে চিঠিটা, আর আমাকে আবার সেগুলো দেখিয়ে হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে। সাংঘাতিক। এবং আমার চিঠিপত্র আমি যা জমা করছি আমার সামনে পুরো ছিঁড়ে কুচিয়ে ফেলে দিল, এরকম করেছে। আর তো বললাম যা তথ্য প্রমাণ অফিসে ছিল, সেই অফিস তো আগুন লেগে গেল, সমস্ত পুড়ে সমস্ত চলে গেল, যে কারণে কেউ কোনো সুরাহা পেল না। আচ্ছা পিয়ালি, আমাকে বলুন যে এই সামিটগুলো জয় করা তো একটা ভীষণ টাফ ব্যাপার, হ্যাঁ, তো এইগুলো জয়ের পরে কি কোনো প্রাইজ মানি থাকে? ওইটাই তো, যেটা অ্যাওয়ার্ড এবং যে ফিনান্সিয়াল যে প্রাইজ মানিটা, ওইগুলো তো দেয়নি কিছু। মানে এই যে এত লাইফ রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এগুলো করছি, কিন্তু যেটা সরকারি নিয়ম অনুযায়ী পাও না, সেগুলো কোনোটাই এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দেয়নি, মানে পূর্ব রাজ্য সরকার। হ্যাঁ, পূর্ব রাজ্য সরকার। কিন্তু তার আগের আবার যে বামফ্রন্ট সরকার ছিল, সেই সময় কিন্তু দিয়েছে, চাকরি দেওয়া হোক বা 5 লাখ টাকা করে এভারেস্ট জয়ীদের দেয়া, তারা কিন্তু পেয়েছে। আবার সেই এভারেস্ট জয়ীরাই আবার এই তৃণমূলের আমলে এসে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে বলুন যে তাহলে এই যে পর্বত আরোহণ করা, এটা কি কোনো প্রফেশন হতে পারে কারোর, না পসিবল না একটা সাইডে প্রফেশন রাখতে হবে, এটা ইজ লাইক অ্যান এক্সকারিকুলার অ্যাক্টিভিটি? আসলে পর্বতারোহণটা প্রফেশন সেইভাবে, এবার কেউ ধরুন এই যে ট্রেকিং কোম্পানি করে, ট্রেকিংয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ সেগুলো হয়, কিন্তু ওই যে বললাম যে তাকেও অনেক অভিজ্ঞ হতে হবে, অনেক ট্রেনিং নিতে হবে। অনেক এখন দেখছেন ট্রেকিংয়ে গিয়েও মারা যাচ্ছে, এরকম দুমদাম অনেকে ওইভাবে চলে যাচ্ছে, তার সেই প্রশিক্ষণ নেই, বা সার্ভাইভাল কিভাবে তুষার ঝড় এসে গেল, হ্যাঁ তখন কিভাবে নিজেকে বাঁচাতে হবে, বা এই যে বজ্র বিদ্যুতে বজ্রাঘাতে কিছু ট্রেকার কিছুদিন আগে মারা গেছে, এইগুলো থেকে কিভাবে, এগুলো সব আমাদের বজ্রাঘাতে, পাহাড়ে বজ্রাঘাত হলে কিভাবে নিজেকে বাঁচাতে হয় সব আমাদের শেখানো হয়, কিন্তু সেইগুলো না জেনে যাচ্ছে, অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। তো এইগুলো সরকারের তরফ থেকে নিয়ন্ত্রণ করা উচিত, কারণ যারা নিয়ে যাচ্ছে তাদের সেই প্রশিক্ষণ সার্টিফিকেট আছে কি নেই, তবে কিন্তু ওই যে সরকারি চাকরি, অন্যান্য খেলায় যেমন সরকারি চাকরি দেওয়া হয়, পর্বতারোহণেও সেইটা অন্যান্য রাজ্যেও দেওয়া হয়েছে, বা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার আমলে দেওয়া হয়েছে, কিন্তু ইদানিং এই পূর্ব সরকার আমলে তো কোনো কিছুই সেগুলো হয়নি। আচ্ছা, এরপরে আপনার আগামী দিনের কি প্ল্যান? আমার তো আগামী দিনে ওই তিব্বতে যেটা আছে সিসাপাংমা চৌইউ, ষষ্ঠ উচ্চতম শৃঙ্গ, আর সিসাপাংমা 14তম উচ্চতম, এগুলো সব ডেথ জোনের ওপরে, মানে 8,000 বা 26,000 ফুটের ওপরে, তো 8,000 মিটার তার উপরে। তো ওইগুলো, ওই দুটো আমার বাকি আছে, ওটা চীন দিয়ে যেতে হবে এই সেপ্টেম্বর অক্টোবরে যদি পারমিশন। আপনি চায়না যাবেন? হ্যাঁ, চায়না গিয়ে ওইখান দিয়ে আরোহণ করব। আর অবভিয়াসলি আপনাদের যে এই দুর্গম পাহাড়ে যাওয়া, এটা যে কি সাংঘাতিক রকমের একটা অ্যাডভেঞ্চার, লাইফ রিস্ক, হোপফুল যে গভর্নমেন্ট সাহায্য করবে। পিয়ালির বসাকের ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশনে থাকবে, যদি আপনারা ওর সাথে যোগাযোগ করতে চান তো করবেন। কেমন লাগলো আজকের পডকাস্টটা? দারুণ না?
ফুল অফ অ্যাডভেঞ্চার্স। আমার তো মনে হচ্ছিল আরও 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 গল্প শুনবো। পিয়ালি, আপনাকে কিন্তু প্রমিস করতে হবে আরেকদিন এসে আমাদের এখানে আরও ডিটেলসে এইসব গল্প আমরা সুন্দর অথচ ভয়ঙ্কর দারুণ দারুণ সব গল্প আমরা শুনবো। থ্যাংক ইউ সো মাচ পিয়ালি, একটা প্লাক আপনার জন্য, সো দ্যাট আপনি আমাকে মনে রাখেন। থ্যাংক ইউ সো মাচ ফর Thank কামিং অ্যান্ড শেয়ারিং আওয়ার এক্সপিরিয়েন্সেস। আর একটা ছোট্ট গাছ আপনার কফি টেবিলে থাকবে, ওদের মনে রাখবেন যখন সেপ্টেম্বরে আবার যাবেন সেই পাহাড়ের ওপরে। আজকের এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আপনাদের? অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর একটা কথা, আপনারা কেউ যদি সেলিব্রেটিং হার স্টোরিতে এসে আপনাদের গল্প বলতে চান তাহলে কাইন্ডলি আমার কমেন্ট বক্সে